ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যানিমাল কিংডমের সেকেন্ড পার্ট কর্ডাটার অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন এবং থিওরি। একটা ভিডিওয়ে আমরা সম্পূর্ণ সব কোশ্চেন সলিউশন করব। আর এই ভিডিওটা মোটামুটি সব ইউনিভার্সিটি কিন্তু কভার কিন্তু করবে, শুধু নট অনলি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া বলো, বর্ধমান, কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি, গৌরবঙ্গ, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা কর্ডাটা যত ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং যত ধরনের কোশ্চেন হতে পারে এই একটা ভিডিও আমি তোমাদের সম্পূর্ণ সলিউশন দেবো উইথ থিওরি। এবং আমাদের মোটামুটি মাইনর এবং এমডিসি যারা ব্যাচে এনরোল করতে চাও, দ্রুত বসে না থেকে মাইনর প্লাস এমডিসি যাদের সাবজেক্ট আছে তারা অবশ্যই আমাদের ব্যাচ এনরোল করে নাও। আমাদের ব্যাচ ফিস কিন্তু খুবই সামান্য, একবারই তোমাকে পেমেন্ট করতে হবে 699 টাকা। এবং তোমরা এই ব্যাচের সম্পূর্ণ কমপ্লিট রেকর্ডেড ক্লাস টপিক ওয়াইজ তোমরা পাচ্ছ, টপিক ওয়াইজ কোশ্চেন সলিউশন এবং থিওরিটিক্যাল নোটস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন লাস্ট 10 ইয়ার্সের। এবং আমাদের দেখো কন্টেন্ট কত স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল, তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং লং অ্যান্ড লেন্থি হবে ভিডিওটা, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এক্সামের আগে অনেকটাই হেল্পফুল হবে। এছাড়াও এরপরে আমাদের নন কর্ডাটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনও কিন্তু চলে আসবে খুব দ্রুত এই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। আর যারা মোটামুটি আমাদের পেইড ব্যাচে এনরোল করতে চাও, আমাদের পেইড ব্যাচের ফিস খুবই সামান্য, একবারই তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 699 টাকা। ঠিক আছে, পেমেন্ট করার জন্য দ্রুতই আমাকে কন্ট্যাক্ট করো 8945850463 নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো। আর ফার্স্ট আমাদের এই পেইড ব্যাচে এনরোল করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা বা অ্যাপটা তোমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে কোশ্চেন ক্যাম্পাস। এই অ্যাপসটি তোমরা গুগল প্লে স্টোরে বা ডিরেক্ট গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো। এটা তোমাকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বা তোমার ফোন নাম্বার দিয়ে এবং ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করবে। তারপর এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে বলো যে স্যার আমরা এই ব্যাচটা পারচেস করতে চাই বা এনরোল করতে চাই, আমাকে একটু করিয়ে দিন। এই পেমেন্টটা তোমরা আমাকে পেমেন্ট করবে, করার পরে আমি তোমাদেরকে এই ব্যাচ এনরোল করে দেবো। পুরো কমপ্লিট ডিটেলস কর্পোরেট প্লাস নন কর্পোরেট এই ভিডিওই এই পেইড ব্যাচেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক আমাদের ভিডিওটা। তো দেখো মোটামুটি ভিডিওটা আমি কিন্তু 100% গ্যারান্টিও দিয়ে রাখছি, যত ধরনের কোশ্চেন্স মেজর এবং মাইনর এবং এমডিসি পেপার যাদের আছে তারা কিন্তু সম্পূর্ণ কিন্তু কমন পাবে। তো চলো স্টার্ট করি। তো দেখো ফার্স্ট আমরা জানি যে ডিউট্রোস্টোমিক অর্গানিজম, নন কর্ডাটা ডিউট্রোস্টোমিক অর্গানিজমের পর থেকে কিন্তু হেমিকর্ডাটা দেন কর্ডাটার কিন্তু অরিজিন কিন্তু হয়েছে। সেটাকে আমরা একটু ইভলিউশনারি যদি আমরা দেখে থাকি, দেখো এই যে আমি এখানে একটা ফ্লো চার্ট করে রেখেছি। ফার্স্ট দেখো পৃথিবীতে যখন নন কর্ডাটা এসেছিল, নন কোঅর্ডিনেট এসেছিল, নন কোঅর্ডিনেটের ভিতরে আমরা কিন্তু হচ্ছে 10টা কিন্তু ফাইলাম আমরা দেখতে পেয়েছি। সেই 10টা ফাইলামের ভিতরে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, কিনোফোরা, প্লাটিয়াল মেথিস, অ্যাশিয়াল মেথিস, তারপরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এই পর্যন্ত পড়েছে, মোলাস্কা অ্যান্ড একাইনোডার্মাটা। এবং একাইনোডার্মাটা ছিল হচ্ছে কি ডিউট্রোস্টোমিক অর্গানিজম। এবং একাইনোডার্মাটার আগে আমরা কিসে এই যে নন কর্ডাটাদেরকে কিন্তু আমরা বাইল্যাটারালিয়ানদের হিসেবে কিন্তু ভাগ কিন্তু করেছিলাম। বাইল্যাটারালিয়ান মিনস হচ্ছে কি, যেসব অর্গানিজমের বডির সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্ট বরাবর যদি আমরা ডাইসেক্ট করি তাহলে তাদের বডি 50-50 পার্টে কিন্তু বিভক্ত কিন্তু হয়ে যায়, তাদেরকে বাইল্যাটারিয়ান বলা হচ্ছিল। এবং সেই বাইল্যাটারিয়ানদের ভিতরেই প্রোটিওস্টোমিক এবং ডিউটোস্টোমিক হিসেবে কিন্তু বিভক্ত হয়েছিল, সিলোমিক, আসিলোমিক, সিউডোসিলোমিক এরকম হিসেবে ভাগ করা হয়েছিল এবং ডিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্লোব্লাস্টিক হিসেবে ভাগ করা হয়েছিল। তো ফার্স্ট যারা প্রোটিওস্টোমিক যারা হয়েছিল তারা ছিল সিলোমিক, তারা ছিল ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। এবং প্রোটিস্টোমিক কেন বলা হচ্ছিল, কারণ তাদের জাইগোটিক কন্ডিশনে কি দেখতে পাচ্ছি আমরা, জাইগোটিক কন্ডিশনে মাউথ আগে ফরমেশন হতো, ব্লাস্টোপোর থেকে মাউথ ফরমেশন হয়, তাই তাদেরকে আমরা বলছিলাম
প্রোটিওস্টমিক। এবং প্রোটিওস্টমিক কারা? প্রোটিওস্টমিক হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কা। দেন তারপরে ট্রিপ্লোব্লাস্টিকদের পরে কারা এসেছে? ডিউটোস্টমিক অর্গানিজম। এই হচ্ছে সেই ডিউটোস্টমিক। এবং ফার্স্ট ডিউটোস্টমিক অর্গানিজম কে ছিল? ফার্স্ট ডিউটোস্টমিক অর্গানিজম ছিল, দেখো, ফার্স্ট ডিউটোস্টমিক অর্গানিজম ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা কারা? যারা মোটামুটি স্পাইন বিয়ারিং, যাদের স্কিনটা হচ্ছে স্পাইনি, তাদেরকে বলা হচ্ছিল ইকাইনোডার্মাটা। এক্সাম্পল ছিল স্টারফিশ। সেই স্টারফিশ হচ্ছে সর্বপ্রথম অর্গানিজম যাদেরকে বলা হয় ডিউটোস্টমিক। এবং এই ডিউটোস্টমিক অর্গানিজমদের আমরা কি দেখতে পাই? জাইগোটিক কন্ডিশনে ব্লাস্টোপোর থেকে মাউথ ফর্মেশন না হয়ে অ্যানাস ফর্মেশন হতো, অর্থাৎ পায়ু ছিদ্র তৈরি হতো। সেই কারণে এদেরকে ডিউটোস্টমিক বলা হয়। এবারে এই একাইনোডার্মাটা থেকে পুরো কর্ডাটা অর্থাৎ উন্নত শ্রেণীর প্রাণী পর্যন্ত সবাই কিন্তু এরা কি ছিল? সবাই কিন্তু হচ্ছে ডিউটোস্টমিক। এবং মাথায় রাখবে ডিউটোস্টমিকরাও কিন্তু হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক এবং এরাও কিন্তু হয় সিলোমিক। ঠিক আছে, তো এইসব পার্টগুলো হচ্ছে এদের বেসিক ইনফরমেশন। এবার দেখো এই ডিউটোস্টমিকের সর্বপ্রথম কারা এসেছে দেখো। ফার্স্ট দেখো একাইনোডার্মাটার পরেই দেখো আমি মেনশন করছি, একাইনোডার্মাটার পরেই কিন্তু এসেছে হেমিকর্ডেট। হেমিকর্ডেট মিনস হচ্ছে যারা হাফ কর্ডেট। দেন তারপরে কারা এসেছে? কর্ডেটরা। এবার দেখো কর্ডেটদেরকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেফালোকর্ডেট, একটা হচ্ছে ইউরোকর্ডেট, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। এই তিনটে ভাগে কিন্তু ভাগ কিন্তু করা হয়েছে। সেটাই দেখো এখানে আমি করেছি যে ডিউটোস্টমিকদেরকে কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট একটা হচ্ছে হেমিকর্ডেট বা হাফ কর্ডেট, আর দেন তারপর হচ্ছে কর্ডেট। এবার দেখো কর্ডেটদের আবার তিনটে সাব ফাইলাম আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট অ্যান্ড ভার্টিব্রেট। এবার দেখো ভার্টিব্রেটদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, অন দ্য বেস অফ জ লাইন। জ লাইনের উপরে যদি বেস করা হয়, অন দি বেস অফ জ লাইন, মুখের এই জ লাইনের উপরে বেস করে ভার্টিব্রেটদেরকে কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথাদের দেখো ল্যাক অফ জ, মানে এদের কোনো জ লাইন থাকে না। এদের একটা ক্লাস হচ্ছে সাইক্লোস্টোমাটা হচ্ছে অ্যাগনাথার একটা ক্লাস। এবার দেখো ন্যাথোস্টোমাটাদেরকে আবার দুটো সুপার ক্লাসে ডিভিশন করা আছে। একটা হচ্ছে দেখো এদেরকে যে দুটো সুপার ক্লাসে ডিভিশন করা আছে, এইগুলো হয় অন দ্য বেস অফ হার্ট চেম্বারের উপরে বেস করে এদেরকে ক্লাসিফাই করা হচ্ছে। আর একটা হচ্ছে এদের হচ্ছে লোকোমোটরি অর্গানেলিস পার্ট, লোকোমোটরি পার্ট হিসেবে এদেরকে কিন্তু ডিভিশন করা হচ্ছে। দেখো এই ন্যাথোস্টোমাটাদের ক্ষেত্রে দেখো পিএসিসদের কিন্তু লোকোমোটরি পার্ট হিসেবে আমরা কি দেখতে পাই? ফিন উইথ ফিন রেস কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি পিএসিস। ঠিক আছে, পিসিস। এবার দেখো পিসিসদের দুটো ক্লাস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কন্ডিকথিস অর্থাৎ তরুণাস্থিযুক্ত মাছ, আর একটা হচ্ছে অস্টিকথিস অর্থাৎ অস্থিযুক্ত মাছ বা বনি ফিশ কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো টেট্রাপোডা মানে কি যাদের চারটে হাত পা আছে তাদের আবার চারটে ক্লাসে বিভক্ত করা হচ্ছে। একটা হচ্ছে অ্যামফিবিয়ান্সরা, এদের কিন্তু হার্ট চেম্বার হয় তিনটে। হ্যাঁ, তারপর আসা যাক রেপটাইলিয়ান্স, এদেরও কিন্তু হার্ট চেম্বার হয় তিনটে, তার মধ্যে এক্সেপশন হচ্ছে কুমির। এবং 3 নম্বর হচ্ছে এভিস, তারপরে মানে এভিস মিন্স হচ্ছে পক্ষীদের কিন্তু আমরা চারটে হার্ট চেম্বার আমরা দেখতে পাই। এবং লাস্ট আসা যাক ম্যামালিয়ান্স, অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু চারটে হার্ট চেম্বার কিন্তু আমরা দেখতে পাই। এবং এদের দেখো সবারই লোকোমোটরি অর্গানেলিস বা লোকোমোটরি বডি পার্ট কিন্তু সবারই কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়ে থাকে। তাহলে এইরকম ভাবে কিন্তু ন্যাথোস্টোমাটাদেরকে কিন্তু ক্লাসিফাই কিন্তু করা হয়েছে জীবজগতে। বোঝা গেল? তো দেখো আমরা মোটামুটি হেমিকর্ডাটা থেকে স্টার্ট করব।
দেখো হেমিকর্ডেটা মিন্স হচ্ছে মাথায় রাখবে হাফ কর্ডেট। হাফ কর্ডেট দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক যদি দেখি, দেখো এদের নরম দেহ তিনটে অংশে বিভক্ত থাকে, একটা হচ্ছে প্রোবোসিস, একটা হচ্ছে কলার, আর একটা হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। ঠিক আছে, এই তিনটে ভাগে কিন্তু এদের দেহ কিন্তু সেগমেন্ট কিন্তু থাকে। এবং এই হেমিকর্ডাটা কিন্তু হচ্ছে কার পরের ফাইলাম, মাথায় রাখবে যে এটি কিন্তু হচ্ছে একাইনোডার্মাটার পরেরই কিন্তু একটা পার্ট কিন্তু। ঠিক আছে, এবার দেখো এদের মুখগহ্বরের অগ্রভাগ থেকে প্রোবোসিস পর্যন্ত একটি বাক্কাল ভার্টিকুলার উপবৃদ্ধি বা বাক্কাল ভার্টিকুলার ক্যাভিটি কিন্তু আছে, যাকে বিজ্ঞানী দেখো বেটসন একে নোটোকর্ড বলে মনে করতে। হ্যাঁ, এদের যে মোটামুটি যে ভার্টিকুলাম যে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বিজ্ঞানী বেটসন কি নামে অভিযুক্ত করেছিলেন, নোটোকর্ড নামে। তারপর দেখো ডেট অফ 1948 খ্রিস্টাব্দে এর নাম কিন্তু করেন স্টোমোকর্ড। ঠিক আছে, সেই কারণে এদেরকে হেমিকর্ডাটাকে বলা হয় স্টোমোকর্ড অর্গানিজম কিন্তু বলা হয় তাকে। তারপর দেখো সেটজিক 1954 খ্রিস্টাব্দে এটাকে প্রোবোসিকর্ড নামে কিন্তু মেনশন কিন্তু করে থাকে। ঠিক আছে, এবং হাইমেন 1959 খ্রিস্টাব্দে নোক্টোকর্ডের ধারণা পরিবর্তন করে নামকরণ করেন বাক্কাল উপবৃত্ত, অর্থাৎ বাক্কাল ডাইভার্টিকুলাম হিসেবে কিন্তু নাম কিন্তু করে। ঠিক আছে, এবার দেখো এই প্রোবোসিসের হৃৎপিণ্ডের নিচেই বাক্কাল উপবৃদ্ধি কিন্তু অবস্থানটা কিন্তু করে থাকে। তারপর দেখো গলবিলের পার্শ্ব প্রাচীরে অনেকগুলো ফুলকা ছিদ্র কিন্তু আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাবো যে কর্ডাটা হতে গেলে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এখন এই কর্ডাটার কিছু ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে থাকায় এর কিন্তু নাম হয়েছে কি হেমিকর্ডাটা। আর এই যে ডাইভার্টিকুলাম থাকার কারণে, বাক্কাল ডাইভার্টিকুলাম থাকার কারণে একে কিন্তু স্টোমোকর্ড কিন্তু বলা হয়ে থাকে। এবং দেখো দেহগহ্বরে এদেরও কিন্তু সিলম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এরাও কিন্তু হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু হয়ে থাকে। সমগ্র দেহে দেখো লোকোমোটরি পার্ট হিসেবে কিন্তু সিলিয়া কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেহের এপিথেলিয়াম অর্থাৎ বাইরের দিকে গ্রন্থি কোষ কিন্তু থাকে, এবং যেগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের পদার্থ কিন্তু সিক্রেশনস কিন্তু করে থাকে। এবং দেখো এদের কিন্তু জীবদ্দশায় কিন্তু টর্নারিয়া লার্ভা কিন্তু দেখতে পায়। মাথায় রাখবে কর্ডাটাদের কিন্তু লার্ভাল স্টেজ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এই হেমিকর্ডাটার কি দেখতে পাচ্ছি, জীবদ্দশায় কিন্তু হচ্ছে লার্ভাল স্টেজ হিসেবে দেখো টর্নারিয়া লার্ভা দশা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং এরা কিন্তু হচ্ছে কলোনি ফর্মিং অর্গানিজম, এবং এদের দেহের সম্মুখ ভাগের দিকে আমরা কি দেখতে পাই, সুর কিন্তু দেখতে পাই, অর্থাৎ টেন্টেকলস কিন্তু দেখতে পাই, টেন্টেকলস কিন্তু দেখতে কিন্তু পায়। তাহলে এইগুলোই হচ্ছে হেমিকর্ডাটার ক্যারেক্টারিস্টিক্স। এইবার আসা যাক হেমিকর্ডাটার পরেই কর্ডাটাদের আমরা একটু দেখবো। কর্ডাটাদের ক্যারেক্টারিস্টিক্স মানে এটা কিন্তু বহুবার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে, যে কর্ডাটার ক্যারেক্টারিস্টিক্স গুলি আলোচনা করো। ঠিক আছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে তাকে আমরা কর্ডাটা বলবো। দেখো হেমিকর্ডাটার পরেই কর্ডাটা এসেছে। কর্ডাটার আমরা আবার তিনটে ভাগ আমরা দেখতে পাবো, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা এন্ড ভার্টিব্রেটা। তো তার আগে দেখো কর্ডাটা হতে গেলে কি কি বৈশিষ্ট্য তার মাস্ট বি থাকতে হবে। দেখো তার ফার্স্ট থাকতে হবে নোটোকর্ড কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, দেখো জীবদ্দশায় কোনো না কোনো দশায় দেহের পৃষ্ঠ অর্থাৎ ডর্সাল সাইড বরাবর এবং এদের দেহের ডর্সালে কি দেখতে হবে, নিরেট নোটোকর্ড কিন্তু উপস্থিত থাকতে হবে। এটি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে পরিণত অবস্থায় ভার্টিব্রাল কলম দ্বারা প্রতিস্থাপিত কিন্তু করায়। যারা মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ভার্টিব্রেটা তাদের কিন্তু কি দেখতে পাই, ওই যে ব্যাকবোনের ভিতরেই কিন্তু আমরা এইটা নোটোকর্ডটা কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। তাহলে কি হচ্ছে, কর্ডাটা হতে গেলে কিন্তু তার ফার্স্ট কি থাকতে হবে, নোটোকর্ড থাকতে হবে। দ্বিতীয় কি থাকতে হবে, নার্ভ কর্ড কিন্তু থাকতে হবে। নোটোকর্ড থেকে কি হয়ে গেছে, বিভিন্ন ধরনের ডর্সাল টিউবুলার নার্ভ কর্ড কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। তৃতীয় কি দেখতে হবে, গলবিলীয় ছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস কিন্তু থাকতেই হবে। তৃতীয় কি থাকবে, দেহের শেষ প্রান্তে পোস্ট অ্যানাল টেল কিন্তু থাকতে হবে, এবং এদের দেহের ভিতরে এন্ডোস্কেলিটন থাকতে হবে। ঠিক আছে, এবং দেখো গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকার পরিবর্তে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত কিন্তু হয়ে থাকে। এবং দেহের ভিতরে কি দেখতে হবে, সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র কিন্তু দেখতে পাই, এবং
এদের যে সংবহনতন্ত্র হয় সেটা কিন্তু হচ্ছে ক্লোজ টাইপের কিন্তু হয়। আমরা কিন্তু বেশিরভাগ নন কর্ডাটারদের কিন্তু আমরা কি দেখেছি, সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র কিন্তু হচ্ছে ওপেন, অর্থাৎ মুক্ত প্রকৃতির কিন্তু ছিল। এবং এদের হৃৎপিণ্ড ভেন্ট্রালি কিন্তু অবস্থান কিন্তু করছে দেহের। এবং দেহ হতে হবে কি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল এবং সিলোমেট কিন্তু হতে হবে, এবং দেহের গহ্বরের ভিতরে কিন্তু হচ্ছে বডি ক্যাভিটি কিন্তু থাকবে, এবং দেহ কিন্তু হতে হবে মেটামেরিক্যালি সেগমেন্টেড। এই ক্যারেক্টারিস্টিক যদি থাকে, এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক যদি থাকে, তাহলেই তাকে কিন্তু কর্ডাটা কিন্তু আমরা বলবো। যেরকম দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি। দেখো ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ডরসাল নার্ভ কর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে আমরা দেখো মেন যেটা নোটোকর্ড থাকলেই তাকে আমরা কি বলছি, নোটোকর্ড এবং নার্ভ কর্ড কিন্তু থাকলে তাকে কিন্তু আমরা কর্ডাটা আমরা বলছি। এবং দেহের শেষ প্রান্তে আমরা কি দেখতে পাচ্ছি, পোস্ট অ্যানাল টেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেহের শেষ প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্যারিঞ্জিয়াল গিল সিলিটস, দেখো এই চারটে ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি তার কিন্তু থাকতেই হবে। তারপরে কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তারপরে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে থাকতে হবে এদের কিন্তু হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু থাকতে হবে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকতে হবে, ঠিক আছে। তাহলে এইসব ক্যারেক্টারিস্টিক যদি থাকে তাহলেই তাকে আমরা কিন্তু কর্ডাটা কিন্তু আমরা বলবো। এবং দেহের সম্মুখভাগে কি দেখতে পাচ্ছি আমরা, মাউথ ওপেনিং কিন্তু পার্ট কিন্তু দেখতে পাচ্ছি। এবং এরা হতে হবে কি ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ যাদের একটোডার্ম থাকবে, ছবিটা আঁকি আমি এখানে, তাদের কি থাকতে হবে, একটোডার্ম থাকতে হবে, তারপরে দেখো মাঝখানে মেসোডার্ম থাকতে হবে, এবং ভিতরে ইন্ডোডার্ম থাকবে। এই তিনটে জার্ম লেয়ার কিন্তু থাকতেই হবে, একটো, ইন্ডো এবং ভিতরের এটা মেসোডার্ম। এই তিনটে ডার্ম যদি থাকে তাহলে তাকে আমরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু আমরা বলবো। এবং এদের এই মেসোডার্মিক লেয়ারে কি থাকতে হবে, বডি ক্যাভিটি কিন্তু থাকতেই হবে, বডি ক্যাভিটি থাকতে হবে, অর্থাৎ যাকে আমরা সিলম হিসেবে চিনি। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি থাকে তাহলেই তাকে আমরা কিন্তু কর্ডেটস কিন্তু বলবো। আর এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার কিন্তু কোশ্চেন এসেছে যে কর্ডাটার সাধারণ ক্যারেক্টারিস্টিক্স গুলি চিত্র সহ বর্ণনা করো, ঠিক আছে। এবার দেখো কর্ডাটা তিনটে সাব ফাইলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কি কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রেটা। ইউরোকর্ডাটা লার্ভাল দশায় লেজে নোটোকর্ড থাকে যা পরিণত অবস্থায় নিশ্চল হয়ে কিন্তু যায়। সেফালোকর্ডাটা সারা জীবনই দেহ জুড়ে নোটোকর্ড থাকে যা মাছের মতন আকৃতি কিন্তু হয়ে থাকে। এবং ভার্টিব্রেটা নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা বা ব্যাকবোন দ্বারা কিন্তু প্রতিস্থাপিত কিন্তু হয়। উদাহরণ হিসেবে দেখো হোমোসেপিয়েন্স বা মানুষ, রুই মাছ, ব্যাঙাচি এবং পাখি, ব্যাঙ এবং পাখি, সাপ, পাখি, এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে ভার্টিব্রেটার এক্সাম্পল। চলো এবার আমরা ক্লাসিফিকেশনটা একবার একটু চোখ বুলিয়ে নেই। দেখো কর্ডাটাদেরকে কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দেখো আক্রেনিয়েটা বা প্রোটোকর্ডাটা, যাকে বলা হচ্ছে লোয়ার কর্ডেটস। সেকেন্ড কি বলা হচ্ছে, দেখো ক্রেনিয়েটা বা ইউরোকর্ডাটা কিন্তু বলা আছে, যাদেরকে বলা আছে হায়ার কর্ডেট। এবার দেখো এই ইউরোকর্ডাটাদের দেখো সাবভার্টিব্রেট তৈরি হয়েছে। দেখো একটার নাম আছে অ্যাগনাথা আর একটা আছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অ্যাগনাথাদের ক্ষেত্রে কিন্তু আমরা জ লেস আমরা দেখতে পাই, আর এটা হচ্ছে জ প্রেজেন্ট আমরা দেখতে পাই। এবার দেখো এই যে প্রোটোকর্ডাটা বা আক্রেনিয়েটাদেরকে আবার কিন্তু হচ্ছে দুটো সাব ফাইলামে কিন্তু বিভক্ত আছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা, ঠিক আছে। অ্যাগনাথাদের ক্ষেত্রে দুটো আমরা ভাগ দেখতে পাচ্ছি, দেখো সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে দেখো অস্টাকোডার্মিয়া। তারপর দেখো পিসিসের কিন্তু আবার তিনটে ভাগ আমরা দেখতে পাচ্ছি। নর্মালি আমরা জানি যে অস্টিকথিস,
কন্ডেক্টিস, আর একটা নাম হচ্ছে দেখো প্লাকোডার্মি। আর টেট্রাপোডাদের কিন্তু আবার 4টে ভাগ, একটা নাম হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলিয়ান্স, অ্যাবিস অ্যান্ড ম্যামালিয়ান্স। এদের সবারই কিন্তু এক্সোস্কেলিটন কিন্তু সবার আলাদা আলাদা থাকে। অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, অ্যাম্ফিবিয়ান্সদের কিন্তু হচ্ছে ওয়েব ফিড আমরা কিন্তু দেখতে পাই, রেপটাইলিয়ান্সদের এক্সোস্কেলিটন হিসেবে আমরা স্কেল আমরা দেখতে পাই, অ্যাবিসদের ফেদার্স আমরা দেখতে পাই, এবং ম্যামালিয়ান্সদের ক্ষেত্রে স্কিন কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই ক্লাসিফিকেশনটা একটু সবাই ভালো করে দেখে রাখবে। চলো এবার আমরা একটু ইউরোকর্ডাটা, ঠিক আছে, কর্ডাটা তো হয়ে গেল, কর্ডাটার এবার ভাগগুলো আমরা একটু জেনে নেই যে ইউরোকর্ডাটার কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, সেফালোকর্ডাটার কি কি ক্যারেক্টারিস্টিক্স এবং ভার্টিব্রেটার কি কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু সবাই প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল। দেখো ইউরোকর্ডাটা বা টিউনিকেটা হলো কর্ডাটা পর্বের একটি উপপর্ব যাদের বৈশিষ্ট্য এদের লার্ভাল দশায় নোটোকর্ড থাকে। মাথায় রাখবে এদের লার্ভাল দশায় কি দেখতে পাচ্ছি, নোটোকর্ড আমরা দেখতে পাচ্ছি, এবং পূর্ণাঙ্গ বয়সে তার নিশ্চল জীবনযাপন কিন্তু করে, এবং যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে সেই নোটোকর্ড কিন্তু হচ্ছে নিশ্চল কিন্তু হয়ে যাচ্ছে এবং এই টিউনিকেটদের কি দেখতে পাচ্ছি, ফিল্টার ফিডিং মেকানিজম কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি, এবং খাদ্য গ্রহণ এদের হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কিন্তু দেখতে পাই, অর্থাৎ উন্নত লার্ভা থেকে অনুন্নত পূর্ণাঙ্গে রূপান্তরিত কিন্তু হওয়া, এটা কি বলা হয় রেট্রোগ্রেসিভ, মানে উন্নত জীবদেহ থেকে যখন অনুন্নত জীবদেহে রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, ঠিক আছে। আর সেটাই কিন্তু ইউরোকর্ডাটার ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। দেখো এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, সামুদ্রিক এবং নিশ্চল হয়ে থাকে, মানে এরা হচ্ছে সেসাইল টাইপের কিন্তু হয়ে থাকে, সেরকম ভাবে কিন্তু কোনো লোকোমোটরি পার্টস আমরা কিন্তু দেখতে পাই না। তারপরে দেখো দেহ আবারক যদি দেখি, টিউনসিল নামক এক ধরনের সেলুলোজ সদৃশ পর্দা দ্বারা এদের বডিটা কিন্তু হচ্ছে কভার করা থাকে। লার্ভাল দশায় দেখো দেখতে অনেকটা ট্যাডপোল ব্যাঙাচির মতন কিন্তু দেখতে হয়, এবং এতে কিন্তু নোটোকর্ড, লেজ ও নার্ভ কর্ড কিন্তু আমরা দেখতে পাই, এবং রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয়। খাদ্য গ্রহণ প্রসেস দেখো ফিল্টার ফিডিং প্রসেস কিন্তু আমরা দেখতে পাই, এবং সংবহনতন্ত্র যদি দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের যদি সেক্স বা লিঙ্গ যদি দেখতে পাই এরা কিন্তু হয় উভলিঙ্গ, অর্থাৎ হারমাফোডাইট অর্থাৎ বাইসেক্সুয়াল কিন্তু হয়ে থাকে। এক্সাম্পল দেখো হার্ডমেইন এবং অ্যাসিডিয়ান যে ট্যাডপোল লার্ভা আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ইউরোকর্ডাটার ক্ষেত্রে এক্সাম্পল। এইবার আসা যাক সেফালোকর্ডাটা কারা। দেখো ইউরোকর্ডাটাতে লার্ভাল স্টেজে কিন্তু আমরা নোটোকর্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু অ্যাডাল্ট কন্ডিশনে সেটা কিন্তু হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। কিন্তু সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেফালোকর্ডাটার ক্ষেত্রে দেখো এরা হচ্ছে ক্ষুদ্র সামুদ্রিক মাছেদের মতন কিন্তু দেখতে হয়, এবং জীবনযাপনে যাদের দেখো নোটোকর্ড আজীবন মাথার সম্মুখভাগ থেকে লেজ পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকে, অর্থাৎ ব্রেন টু একদম পুরো টেল পর্যন্ত, হেড টু টেল পর্যন্ত এদের নোটোকর্ডটা কিন্তু দেখতে পাচ্ছি। আগেরটাই যেরকম দেখো লার্ভাল কন্ডিশনে নোটোকর্ড ছিল, অ্যাডাল্ট কন্ডিশনে ডিসইন্টিগ্রেট হচ্ছে, কিন্তু এদের কিন্তু হেড টু টেল পর্যন্ত নোটোকর্ড কিন্তু অবস্থান করছে, এবং এদেরও কিন্তু কি দেখতে পাচ্ছি, ফিল্টার ফিডিং প্রসেস কিন্তু দেখতে পাচ্ছি, কারণ এদের কিন্তু মুখ কিন্তু অতটা ডেভেলপ কিন্তু হয়নি, সেই কারণে এরা তো সবাই অ্যাকোয়াটিক, জলে যখন থাকে তখন সেই খাবারটাকে খাওয়ানোর জন্য একজনের কি হচ্ছে ফিল্টার ফিডিং মেকানিজম কিন্তু দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেবে যে সেফালোকর্ডাটার আন্ডারে একটা এক্সাম্পল হচ্ছে ব্লানোগ্লোসাস, ব্লানোগ্লোসাসের ফিল্টার ফিডিং প্রসেস চিত্র সহ বর্ণনা করো। বহুবার কিন্তু কোশ্চেনটা কিন্তু এসেছে, ঠিক আছে। দেখো ওই কোশ্চেনটা আমি একটু পরে সলিউশন করছি। দেখো এদের মস্তিষ্ক বা করোটিও কিন্তু থাকে না, মাথায় রাখবে এদের কিন্তু হচ্ছে ব্রেন কিন্তু অ্যাবসেন্ট, ব্রেন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ কিন্তু হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে। তাই এদেরকে কি বলা হচ্ছে দেখো অ্যামফিঅক্সাস কিন্তু বলা হয় থাকে। দেখো এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখতে অনেকটা ছোট মাছের মতন, দুপাশ চ্যাপ্টা বা ফ্ল্যাট টাইপের কিন্তু হয়ে থাকে। নোটোকর্ড কি দেখতে পাই, সারা জীবনে কিন্তু থাকে, এদের কিন্তু এই যেরকম লার্ভাল স্টেজে আছে অ্যাডাল্ট স্টেজে নেই সেরকম কোনো ব্যাপার নেই, এদের কিন্তু হচ্ছে সমগ্র মানে লাইফ সাইকেলে বা কমপ্লিট একটা জীবনচক্রের ভিতরে কিন্তু আমাদের এদের নোটোকর্ড দেখতে পাই, কিন্তু নোটোকর্ডটা হেড টু টেল পর্যন্ত কিন্তু বিস্তৃত কিন্তু থাকে।
এবং সেই নোটোকর্ড থেকে কি তৈরি হচ্ছে দেখো, ডরসাল নার্ভ কর্ড কিন্তু ফাঁপা নার্ভ কর্ড কিন্তু তৈরি হচ্ছে এবং দেহের শেষ প্রান্তে কিন্তু হচ্ছে পোস্ট অ্যানাল টেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কর্ডাটা হতে গেলে যে যে ক্যারেক্টারিস্টিক্স সেটাও কিন্তু এর ভিতরে কিন্তু আছে। দেখো এরা কিন্তু বাসস্থান কোন একটা গর্তের ভিতরে কিন্তু থাকে, এদের কিন্তু হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি এবং রক্তে কোনো রঞ্জক পথ বা পিগমেন্ট কিন্তু থাকে না। মাথায় রাখবে কর্ডেটদের কিন্তু হচ্ছে পিগমেন্টেড কিন্তু হয় এবং দেহে শোষণ বা সংস্কার্য প্রক্রিয়া গিল বা ফুলকার সাহায্যে তারা করে থাকে। এবং পার্থক্য যদি দেখে থাকি, মেরুদণ্ডতে নেই তাই এদের, মেরুদণ্ড তো এদের নেই তাই এদেরকে অ্যাক্রেনিয়েটা কিন্তু নেই বলা হয় না, তাই এদেরকে প্রোটোকর্ডাটা কিন্তু বলা হয় থাকে। মেরুদণ্ড অ্যাবসেন্ট থাকার কারণে এদের কিন্তু কি বলা হচ্ছে, অ্যাক্রেনিয়েটা বা প্রোটোকর্ডাটা কিন্তু বলা হয়। এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা। ঠিক আছে, এই ব্রাঙ্কিওস্টোমাটার কিন্তু একটা কোশ্চেন আসবে, ফিল্টার ফিডিং মেকানিজম। আমি লাস্টে এই কোশ্চেনটা সলভ করাচ্ছি, আমাদের এখানে নোটস আছে, লাস্টের দিকে নোটসটা কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কি কোশ্চেন দিয়েছে না, প্রোটোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রেটা, প্রোটোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রেটার পার্থক্য দিয়েছে এখানে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো নোটোকর্ড যদি আমরা দেখতে পাই, প্রোটোকর্ডাটার ক্ষেত্রে দেখো নোটোকর্ডটা দেখো, নোটোকর্ডের উৎস হচ্ছে ইন্ডোডার্ম লেয়ার থেকে এবং সরাসরি অ্যাক্রেনিয়েটা প্রাচীর থেকে সৃষ্ট হয় এবং ইউরোকর্ডাটা প্রাণীদের ভিতরে নোটোকর্ডের দশা সীমাবদ্ধ থাকে, কিন্তু সেফালোকর্ডাটা তা পরিণত রূপে লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। ভার্টিব্রেটাদের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, ভার্টিব্রেটাদের ক্ষেত্রে এদের কি দেখতে পাচ্ছি, মেসোডার্ম থেকে কিন্তু অরিজিন কিন্তু হয়ে থাকে এবং যেটা পরিণত মেরুদণ্ডে কিন্তু এটি লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। নিউরাল টিউব অর্থাৎ সেই নিউরাল টিউবে দেখো মেডুলারি গ্রুপ বা ফিউশন কিন্তু দেখতে পাচ্ছি, যেটা দেহের পস্টেরিয়র সম্মুখ ভাগে বরাবর কিন্তু বিভক্ত কিন্তু থাকে। কিন্তু এদের যদি দেখে থাকি, ফিউশনের সম্মুখ থেকে পশ্চাদের সম্মুখে মস্তিষ্ক এবং পশ্চাৎ দেশীয় অংশে কিন্তু হচ্ছে শোষণাকাণ্ডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তারপরে দেখো নিউরাল ক্রেস্ট কোষ অনুপস্থিত আর এদের ক্ষেত্রে উপস্থিত। মেসোডার্মের উৎস যদি দেখি, অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু হয় এন্টারোসিলিক। ঠিক আছে, শুক্রাণুর প্রবেশ পথ যদি দেখে থাকি ভেজিটাল পুল, এদের অ্যানিমাল পুলে থাকে। ঠিক আছে, এই পার্থক্যগুলো একটু ভালো করে পড়বে, মুখস্থ করবে, 2 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে। আচ্ছা ভার্টিব্রেটাদের যদি একটু ক্যারেক্টারিস্টিক্স যদি দেখে থাকি, আমরা তো মোটামুটি ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা বললাম, ভার্টিব্রেটদের যদি একটু ক্যারেক্টারিস্টিক্স দেখে থাকি, তাহলে দেখো ভ্রূণ অবস্থায় এদের কিন্তু নোটোকার্ড উপস্থিত এবং এটি মেরুদণ্ড বা ভার্টিব্রেট কলামে প্রতিস্থাপিত কিন্তু হয়ে থাকে, অর্থাৎ ব্যাকবোনে। তাই এদেরকে মেরুদণ্ডী বা ভার্টিব্রেটা কিন্তু বলা, এদের কেন, এদের ভার্টিব্রা থাকে তাই। ঠিক আছে, এবং দেখো দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিন্তু উপস্থিত, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু উপস্থিত এবং নার্ভকণ রূপান্তরিত হয়ে গিয়ে দেখো ব্রেন এবং শোষণাকাণ্ডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, ব্রেন এবং শোষণাকাণ্ডে অর্থাৎ রূপান্তরিত কিন্তু হচ্ছে স্পাইনাল কর্ডে। দেখো এদের মাথায় রাখবা, ভার্টিব্রেটদের মনে করো ব্রেন তৈরি হচ্ছে, এবং নার্ভ কর্ড কিন্তু তৈরি হচ্ছে, সরি স্পাইনাল কর্ড হবে। ঠিক আছে, এবং এই স্পাইনাল কর্ড বা এই যে নার্ভ কর্ড থেকে কিন্তু কিসের অরিজিন হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ সিএনএস এবং পিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে, সেন্ট্রাল
নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, যাকে আমরা পিএনএস কিন্তু হিসেবে চিনে থাকি। এবং দেখো এদের মস্তিষ্ক, দেখো ক্রেনিয়াটা কেন বলা হচ্ছে, দেখো এদের মস্তিষ্কের কিন্তু স্কাল আমরা দেখতে পাই। দেখো একটু আগে আমরা শ্রেণীবিন্যাস করলাম না, ক্রেনিয়েটা এবং ক্রেনিয়েটা, এই যে আক্রেনিয়েটা মিন্স কি, এদের কিন্তু কি দেখতে পাই না আমরা, ভার্টিব্রেট কিন্তু আমরা দেখতে পাই না, ভার্টিব্রা, ভার্টিব্রা অ্যাবসেন্ট। এবং কি দেখতে পাই না, না এদের কিন্তু হচ্ছে যে ব্রেনের উপরে যে আমরা স্কাল আমরা দেখতে পাই, হ্যাঁ স্কাল কিন্তু হচ্ছে অ্যাবসেন্ট কিন্তু থাকে। ঠিক আছে, কিন্তু দেখো যারা ভার্টিব্রেটা তাদের কিন্তু কি দেখতে পাচ্ছি, ক্রেনিয়েটা কিন্তু বলা হয় থাকে। দেখো কারণ এদের মস্তিষ্ক কি থাকে, একটা করটির ভিতরে কিন্তু আবদ্ধ থাকে, তাই এদেরকে ক্রেনিয়েটা কিন্তু বলা হয়ে থাকে। এবং এদের দেখো করোটীয় স্নায়ু দেখো 8 বা 10 বা 12 জোড়া কিন্তু হয়ে থাকে। এই যে আমাদের যেরকম দেখো প্রথম করোটীয় স্নায়ুতন্ত্র, সেকেন্ড প্রোটো স্নায়ুতন্ত্র, হ্যাঁ এইরকম ভাবে কিন্তু বিভক্ত থাকে। এবং এদের শ্বাস অঙ্গ হিসেবে দেখো ফুলকা, ত্বক বা ফুসফুস বা লাং কিন্তু আমরা দেখতে পাই। এবং সংবহনতন্ত্র কিন্তু হচ্ছে কি বদ্ধ প্রকৃতির কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এদের কিন্তু হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু হয়ে থাকে। এবং রক্তে কিন্তু হচ্ছে হিমোগ্লোবিন নামক পিগমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হৃৎপিণ্ড কিন্তু হচ্ছে 2টি প্রকোষ্ঠ, 3টি এবং 4টি প্রকোষ্ঠে কিন্তু বিভক্ত কিন্তু হচ্ছে, অর্থাৎ 2 চেম্বার, 3 চেম্বার এবং 4 চেম্বার কিন্তু বিভক্ত হচ্ছে। এবং দেহের ভিতরে এন্ডোস্কেলিটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেহে দুপাশে যুগ্ম গমনাঙ্গ থাকে, কারোর ক্ষেত্রে পাখনা দেখতে পাই, কারোর ক্ষেত্রে পথ কিন্তু দেখতে পাই। এক্সাম্পল দেখো ল্যাম্প্রে, হ্যাগফিশ, মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ ম্যামালিয়াস আমরা যেরকম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ভার্টিব্রেটা বা ক্রেনিয়েটারের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। এটা একটু ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারে। আচ্ছা দেখো সেফালোকটাটার একটা এক্সাম্পল দেখো, এই যে ব্রাঙ্কিওস্টোমাটা, এই ব্রাঙ্কিওস্টোমাটার কিন্তু মাথায় রাখবা ফিল্টার ফিডিং মেকানিজম কিন্তু দেখতে পায়, ফিল্টার ফিডিং মেকানিজম দেখতে পায়। আর এই ফিল্টার ফিডিং মেকানিজম করার জন্য এদের মুখে কি থাকে, হুইল অর্গান কিন্তু থাকে, হুইল অর্গান থাকে। দেখো এদের মুখে যদি দেখে থাকি, এখন এদের তো মুখ তার আমাদের মতন এতটা ডেভেলপ নয়, মুখের দিকে কি থাকছে দেখো, বাক্কাল শ্রী থাকে। হ্যাঁ এই যে দেখো ফ্লামেন্টার যে পার্টগুলো আমরা দেখতে পাই, একে কি বলা হয়, বাক্কাল সিঁড়ি। এই বাক্কাল সিঁড়ি দিয়ে এরা কি করে থাকে, জলটাকে মুখের ভিতরে প্রবেশ করায়। আর সেই মুখের ভিতরে যখন প্রবেশ করায়, এদের দেহের মুখের দিকে দেখো একটা পার্ট থাকে যার নাম হচ্ছে হুইল অর্গান। সেই হুইল অর্গান দিয়ে কি করে থাকে, এক ধরনের ওয়াটার কারেন্ট কিন্তু তৈরি করে থাকে, ওয়াটার কারেন্ট কিন্তু তৈরি করে। যেই ওয়াটার কারেন্ট তৈরি হয় তখনই কি হয়ে যায়, জলটা কিন্তু হাই স্পিডে কিন্তু দেহের ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু করে। ঠিক আছে, আর যেই জলটা দেহের ভিতরে প্রবেশ করে, জলের ভিতরে মিশ্রিত থাকা ডায়াটমস, হ্যাঁ তারপরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো সব এদের দেহের ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু করে। দেহের ভিতরে যখন প্রবেশ করে তখন দেখো দেহের ভিতরে ফার্স্ট দেখো ফ্যারিংস এবং দেহের এই যে হেপাটিক ডাইভার্টিকুলাম রিজিয়নের দিকে তখন সেই খাবারটা কিন্তু চলে যায়। এখন দেখো এই খাবারটা এই যে যাচ্ছে ফিল্টারিং সিস্টেমের কারণে যাওয়ার কারণে এদেরকে কিন্তু কি বলা হচ্ছে, ফিল্টার ফিডিং মেকানিজম কিন্তু বলা হয়। তারপর সেই খাবারটা কি হয়ে যায়, দেহের ভিতরে গিয়ে দেখো এই গার্ড রিজনে গিয়ে সেখানে ডাইজেস্ট হয়। ডাইজেস্ট হওয়ার পরে সেই আনডাইজেস্ট ফুড মেটেরিয়ালগুলো কি হয়ে যায়, দেহের টার্মিনাল পয়েন্টে যে অ্যানাস থাকে সেই অ্যানাস দিয়ে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। সেই কারণে এদের ফিডিং প্রসেসকে কি বলা আছে, ফিল্টার ফিডিং প্রসেস। ঠিক আছে, এবং দেহের শেষ প্রান্তে টেল থাকার কারণে একে বলা আছে পোস্ট অ্যানাল টেল। তারপর এদের ফ্যারিংস আমরা দেখতে পাচ্ছি,
নোটোকর্ড আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারে দেখো মেনশন করা আছে, ঠিক আছে। সেই কারণে এদেরকে কি বলা আছে, কর্ডাটার আন্ডারে কিন্তু একটা অর্গানিজম, কিন্তু এরা কিন্তু হচ্ছে সেফালোকর্ডেট, কারণ এদের ব্রেন থেকে অর্থাৎ হেড টু টেল পর্যন্ত নোটোকর্ড থাকার কারণে এদেরকে কি বলা হচ্ছে, সেফালোকর্ডাটা। আচ্ছা দেখো কিছু ইউরোকর্ডাটার এক্সাম্পল যদি দেখে থাকি, অ্যাসিডিয়া, স্যালপা, এই এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়বে। এবং এদের মাথায় রাখবে ইউরোকর্ডাটার কিন্তু হচ্ছে জীবদশা কিন্তু হচ্ছে লার্ভাল দশা দেখতে পাই, এবং এরা কিন্তু হচ্ছে মেটামরফোসিস কিন্তু করে থাকে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এই যে দেখো অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা কিন্তু আমরা দেখতে পাই। এবার একটু কিছু কোশ্চেন আমরা সলভ করি। দেখো নোটোকর্ড বলতে কি বোঝো, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছে। দেখো কর্ডাটা পর্বের প্রাণীদের দেহের স্নায়ুরজ্জুর নিচে বিদ্যমান নিরেট দণ্ডাকার অংশবিশেষ যা মেরুদণ্ডী দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে নোটোকর্ড বলে থাকে। সেফালোকর্ডাটা দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে হেড টু টেল পর্যন্ত এদের কি দেখতে পাই, নোটোকর্ডটা বিস্তৃত থাকে। দেহের পোস্ট অ্যানাল টেল কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং দেহ দেখো বল্লমের মতন, বল্লমের ফলকের মতন হয়, তাই এদেরকে ল্যান্সেলেট বলা হয়, ঠিক আছে। তারপর দেখো ব্রাঙ্কিওস্টোমাটাকে কেন ডুয়েল লাইফ বলতে কি বোঝো, ডুয়েল লাইফ, কারণ এদের জীবদ্দশায় দেখো সাঁতার দিতে পারে এবং বালির গর্তের ভিতরে কিন্তু বসবাস করতে পারে। এই দুই ধরনের আচরণের জন্য এদেরকে কি বলা আছে, ডুয়েল লাইফ কিন্তু বলে থাকে, ঠিক আছে। এই যে হুইল অর্গান কি, হুইল অর্গানের কাজ কি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে। এন্ডোস্টাইল কি, এর কাজ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো সোলোনোসাইট কি, এর কাজ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে কোশ্চেন মাস্ট বি পড়বে। এই যে দেখো ব্রাঙ্কিওস্টোমাটার ওরাল অর্থাৎ মুখের দিকে আঙুলের মতন কতগুলি সিলিয়া সমন্বিত খাঁজ থাকে, একে হুইল অর্গান বলে থাকে। এই হুইল অর্গানের সাহায্যে কি বললাম যে ওয়াটার কারেন্ট কিন্তু তৈরি কিন্তু হয়, যা এদের ফিল্টার ফিডিং এ কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। তারপর দেখো এন্ডোস্টাইল কি, ব্রাঙ্কিওস্টোমাটার গলবিলের মধ্যে অঙ্কীয় তলে অগভীর খাঁজ বর্তমান, যাকে এন্ডোস্টাইল বলে। এই যে ছবিতে দেখা একটু, এই যে ইন্ডাস্ট্রাইল, ঠিক আছে। সেটাই দেখো এখানে মেনশন করেছে। এবং এটি গ্রন্থি কোষ কিন্তু বলা হয়, অর্থাৎ এক ধরনের সিক্রেটরি সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে এরা মিউকাস সিক্রেশন করে থাকে এবং যেটা সিলিয়া যুক্ত কিন্তু হয়, এবং যেটা কি হয় মিউকাস ক্ষরণ বা সিলিয়ারি প্রসারণে কিন্তু সাহায্য করে থাকে। তারপর দেখো সোলেনোসাইট বলতে কি বোঝো, বহুবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দিয়েছে। দেখো ব্রাঙ্কিওস্টোমাটার নেফ্রিডিয়ায় অবস্থিত এক প্রকার কোষ যা নিউক্লিয়ারযুক্ত গোলাকার মস্তক এবং কম্পনশীল ফ্লাজেলার সমন্বিত কিন্তু হচ্ছে টিবিউল দ্বারা গঠিত কিন্তু হয়। এর কাজ হচ্ছে দেখো সাইনাসিলম থেকে তরল থেকে রেচন পদার্থ শোষণ করে নেফ্রিডিয়ান নলের ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু করিয়ে দেয়, ঠিক আছে। সোলোনোসাইট মানে ওয়ান টাইপ অফ এক্সক্রিয়েটরি অর্গান হিসেবে কিন্তু কাজ কিন্তু করে থাকে। দেখো তারপরে দেখো ব্রাঙ্কিওস্টোমাটাকে কেন মাইক্রোফেগাস বলা হয়, আমি একটু আগেই বললাম যে এরা জল থেকে আণুবীক্ষণিক পদার্থ কিন্তু খেয়ে থাকে, লাইক ডায়াটমস, তারপরে আছে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এইসবগুলো খায় তাই, ঠিক আছে। ব্রাঙ্কিওস্টোমাটা কোন উপপর্বের, অলরেডি আমরা জেনে ফেলেছি যে সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলেছি। তারপর দেখো এই যে ব্রাঙ্কিওস্টোমার খাদ্যর স্রোতের, অর্থাৎ এই যে এদের যে ফিল্টার ফিটিং মেকানিজম, দেখো মুখ, গলবিল, গলবিলীয় ফুলকা ছিদ্র, তারপরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াল পোর দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তারপর দেখো কলিকার পিট বলতে কি বোঝো, ব্রাঙ্কিওস্টোমাটার মস্তিষ্কের অগ্রভাগে এক ধরনের সিলিয়া বিশিষ্ট খাঁজকে কি বলা আছে, কলিকার পিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন্স। আচ্ছা এদের কিন্তু কি দেখতে পাই,
বদ্ধ সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কর্ডাটা ভার্টিব্রেটা পর্যন্ত আমরা কিন্তু দেখে নিলাম। ভার্টিব্রেটাকে কেন ক্রেনিয়েটা বলা হয়, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন, মাথায় রাখবা। এদের মস্তিষ্কে এক ধরনের করোটিও বা আমাদের বোন দ্বারা আবৃত থাকে, তাই এদেরকে ক্রেনিয়েটা কিন্তু বলা হয়ে থাকে। এবং এদের কি দেখতে পাই, 8, 10 বা 12 জোড়া কিন্তু হচ্ছে করোনারি নার্ভ কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। এবার আসা ভার্টিব্রেটার মোটামুটি ক্লাসিফিকেশন তো হয়ে গেল। ভার্টিব্রেটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, অন দ্য বেস অফ জ লাইন, জলাইনের উপর নির্ভর করে এদেরকে কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ করায়। যদি জলাইন কারো থাকে তাহলে তাকে কি বলা হচ্ছে, একনাথা। আর যদি না থাকে বা অ্যাবসেন্ট যদি থাকে তাদের বলা আছে একনাথা। একনাথাদের কি দেখতে পাচ্ছি, অ্যাবসেন্ট জলাইন। আর ন্যাথোস্টোমাটাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে জয়েড, অর্থাৎ এদের কিন্তু হচ্ছে জলাইন কিন্তু থাকে। এবার দেখো এই একনাথার দুটো ভাগ আমরা দেখতে পেয়েছি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর আরেকটি হচ্ছে দেখো অস্ট্রাকোডার্মি। অস্ট্রাকোডার্মি হচ্ছে এদের কিন্তু হচ্ছে সেকেন্ড আরেকটি ভাগ। তো দেখো ন্যাথোস্টোমাটাদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি, অন দ্য বেস অফ লোকোমোটিভ অর্গানেলিস, হার্ট চেম্বার। একটা হচ্ছে দেখো পিসিস আর একটা হচ্ছে টেট্রাপোডা। পিসিসদেরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কন্ডিকথিস মাস অর্থাৎ তরুণাস্থিযুক্ত মাছ, আর একটা হচ্ছে অস্টিকথিস মাস বা বনিফিশ কিন্তু বলা হয়। আর টেট্রাপোডাদের দেখো অ্যামফিবিয়ান্স, রেপটাইলিয়ান্স, অ্যাভিস এবং ম্যামালিয়ান্স, এই চারটে ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। তো ফার্স্ট আগে একনাথা দিয়ে কিন্তু আমরা শুরু করে থাকি। একনাথার দেখো কি কি বৈশিষ্ট্য দিয়েছে, দেখো জীবদ্দশায় দেখো চোয়ালবিহীন কিন্তু হয়ে থাকে, অর্থাৎ জলেস কিন্তু দেখতে পায়। এবং দেখো যুগ্ম পাখনা বা পেয়ার্ড অ্যাপেন্ডেজ কিন্তু অনুপস্থিত কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেহে কিন্তু হচ্ছে সিঙ্গেল নস্ট্রিল অর্থাৎ একটি মাত্র নাসারন্ধ্র কিন্তু দেখতে পায়। এবং গিল পাউস কিন্তু বর্তমান কিন্তু দেখতে পাচ্ছি। সর্বাপেক্ষায় মেরুদণ্ডী প্রাণী কিন্তু হয়ে থাকে। এবং যাদের এক্সাম্পল দেখো ল্যাম্প্রে, হ্যাকফিশ। কিন্তু এদের জীবাশ্ম অর্থাৎ ফসিল শক্ত বা ভারী আর্মোর বা অস্ট্রাকম ডান, যা দেখো ক্যাম্ব্রিয়াম, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান যুগে কিন্তু আবিষ্কার কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে একনাথার, অর্থাৎ যারা হয় জলেস। এইবার আসা যাক, দেখো এদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেইগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি। দেখো ফাইলাম কর্ডাটা দেখো তিনটি সাব ফাইলাম দেখতে পাচ্ছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। ইউরোকর্ডার তিনটে ভাগ দেখো, ডিএসিয়া, থেলিএসিয়া, তারপর দেখো লার্ভিসিয়া। ঠিক আছে, তারপর দেখো ভার্টিব্রেটার দুটো ভাগ, একনাথা হয়ে গেছে, ন্যাথোস্টোমাটা। এইবার আসা যাক, দেখো এই একনাথাদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স তো অলরেডি তো আমরা জেনে গেলাম। একনাথার সাইক্লোস্টোমাটা, এই দুটো যে ক্লাস আমরা দেখতে পাচ্ছি, সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে দেখো ন্যাথোস্টোমাটা। দেখো সাইক্লোস্টোমাটা কি বলছে, দেখো দেহ হয় লম্ব গোলাকার, লেজ অংশ চ্যাপ্টা এবং মুখ ছিদ্র কিন্তু হচ্ছে গোলাকার কিন্তু হয়ে থাকে। এবং এদের মুখের ভিতরে কিন্তু জিহ্বার উপরে কিন্তু দাঁত কিন্তু উপস্থিত কিন্তু থাকে। এবং এদের জীবদ্দশায় কিন্তু আমরা লার্ভা দেখতে পাই, যাকে বলা হচ্ছে অ্যামোসিটিস লার্ভা কিন্তু বলা হয়ে থাকে। এদের এক্সাম্পল দেখো ল্যাম্প্রে বা হ্যাকফিশ। এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ভালো করে পড়বে। এবং এদের হৃৎপিণ্ডে কিন্তু হচ্ছে দুটি প্রকোষ্ঠ কিন্তু দেখতে পাই, এবং পার্শ্বীন্দ্রিয় রেখা অর্থাৎ ল্যাটারাল লাইন্স কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। আর শ্বাস অঙ্গ হিসেবে দেখো 6 থেকে 4 জোড়া ফুলকা কিন্তু দেখতে পাচ্ছি। এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি সাইক্লোস্টোমাটার কিন্তু ভালো করে পড়বে, একনাথার আন্ডারের একটি ক্লাস। এইবার আসা যাক যারা ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, ন্যাথোস্টোমাটাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো মুখে চোয়াল আমরা দেখতে পাচ্ছি। এবং এরা কিন্তু হয় মেরুদণ্ডী,
মুখে দেখো দুটি নাসারন্ধ্র, একনাতার ক্ষেত্রে কিন্তু দেখো একনাতার ক্ষেত্রে কিন্তু আমরা একটি নাসারন্ধ্র দেখতে পেয়েছিলাম, কিন্তু ন্যাথাস্টোমাটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুটি নাসারন্ধ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের কিন্তু হচ্ছে অন্তঃকর্ণ তিনটি অর্ধবৃত্তকারের নালিকা কিন্তু থাকে। ঠিক আছে, দেখো এক্সাম্পল উভচর মাছ, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণী। চলো, এদের দুটোর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেনটা কিন্তু এসেছে। কি কোশ্চেন দিয়েছে দেখো, একনাথাদের কিন্তু চোয়াল থাকে না, ন্যাথোস্টোমাটার কিন্তু হচ্ছে চোয়াল থাকে। এদের মুখে গোলাকার বা চোষক প্রকৃতির কিন্তু হয়, এদের মুখ আড়াআড়ি বা চোষক বিহীন কিন্তু হয়, টেন্টেকেল কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে। এদের দেখো নাসারন্ধ্রে কিন্তু একটি ছিদ্র দেখতে পায়, আর এদের দুটি ছিদ্র কিন্তু দেখতে পাচ্ছি। এদের অন্তঃকঙ্কাল তরুণস্থি বিশিষ্ট, এইটা মাথায় রাখবা। একনাথাদের কিন্তু হচ্ছে তরুণস্থি বিশিষ্ট কিন্তু হয়, আর ন্যাথোস্টোমাটাদের তরুণস্থি এবং অস্থি অর্থাৎ বনি পার্ট উভয়ই কিন্তু দেখতে পায়। এক্সাম্পল দেখো ল্যাম্প্রে, হ্যাগফিশ, আর এদের রুই মাছ, ব্যাং এবং গিরগিটি, এইগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি এদের। এরা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এবার দেখো ন্যাথোস্টোমাটা নিয়ে কিন্তু আমরা আলোচনা কিন্তু করব। দেখো, আচ্ছা এখানে আরেকটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন বলে রাখি, PYQ, ল্যাম্প্রে এবং হ্যাগফিশের কিন্তু পার্থক্য কিন্তু এসেছে বহুবার। হ্যাবিট্যাট বা বাসস্থান যদি এদের দেখে থাকি, দেখো হ্যাগফিশ সম্পূর্ণভাবে সামুদ্রিক এবং বালির মধ্যে কিন্তু প্রতীত থাকে। আর ল্যাম্প্রে দেখো সামুদ্রিকের সময় কিন্তু যখন কখন সমুদ্রে কখন যাচ্ছে, প্রজনন অর্থাৎ ডিম ফোটার জন্য যাচ্ছে। এবং পূর্ণাঙ্গ লার্ভাল দশা সমুদ্র এবং মাছেদের দেহে বহির্পরজীবী অর্থাৎ একটো প্যারাসাইটিক হিসেবে কিন্তু এদের লার্ভাগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা আকৃতিতে যদি দেখে থাকি, ল্যাম্পে দেখতে দেহ নলাকার এবং স্থূল, কিন্তু হ্যাগফিশ দেখতে কিন্তু হচ্ছে কি দেহ সরু এবং ল্যাম্পের তুলনায় কিন্তু ছোট কিন্তু হয়। পাখনা যদি দেখে থাকি, পৃষ্ঠ পাখনা দুটি অংশে বিভক্ত কিন্তু থাকে, আর এদের পৃষ্ঠ পাখনা হয় ক্ষুদ্র। আচ্ছা মুখছিদ্র বা মুখ যদি আমরা দেখে থাকি, দেহের অগ্রভাগে বা অঙ্কীয় দেশে অবস্থিত, দেহের অগ্রভাগে কিন্তু অবস্থিত। বাক্কাল ফাইনাল এদের উপস্থিত, এদের অনুপস্থিত। বাক্কাল টেন্টেকলস থাকে না, এদের 3 থেকে 4 জোড়া কিন্তু থাকে। এবং মায়োটম পেশি যা এদের সাঁতার কাটতে সাহায্য করে থাকে, সেগুলি দেখো ল্যাম্প্রের ক্ষেত্রে দেখো পেশিগুলি পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুই ভাগে কিন্তু বিভাজিত, আর এদের পেশিগুলি মস্তিষ্ক থেকে পুচ্ছপূর্ণ সমানভাবে কিন্তু বিভক্ত হয়। মায়োটম পেশি মাথায় রাখবা ভি আকৃতির মাসেলস, ভি শেপেড। ভি শেপের কিন্তু মাসেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবার আসা যাক মোটামুটি আমাদের ন্যাথোস্টোমাটার শ্রেণীবিন্যাস। তো দেখো ন্যাথোস্টোমাটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছি। এই যে ন্যাথোস্টোমাটা, এদের কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ করেছি। একটার নাম কি দিয়েছি, টেট্রাপোডা, টেট্রাপোডা যাদের 4টে পদ আমরা দেখতে পাচ্ছি, আর একটার নাম হচ্ছে পিসিস। ঠিক আছে, এখন দেখো সেই পিসিস বা মাছ যারা দেখতে পাচ্ছি, পিসিস মিন্স কি মাছ, মাথায় রাখবা। সেই মাছেদের কি করা হয়েছে, তাদের যে এন্ডোস্কেলিটন আমরা দেখতে পাচ্ছি সেটাকে দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কন্ডিকথিস অর্থাৎ তরুণস্থিযুক্ত মাছ, আর একটা হচ্ছে অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ। ঠিক আছে, যাকে আমরা বনি ফিশ কিন্তু হিসেবে চিনে থাকি, বনি ফিশ হিসেবে কিন্তু চিনে থাকি। কন্ডিকথিস বা তরুণস্থিযুক্ত মাছ এদের কি দেখতে পাচ্ছি। এখন দেখো পিসিস যাদের হয় তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। হ্যাঁ, পিসিস যারা হবে তাহলে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, একটু আমরা সেগুলো একটু দেখি। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখে থাকি, এদের কি দেখতে পাবে, আমরা ফিন দেখতে পাবো।
লোকোমোটরি অর্গানেলি, লোকোমোটরি পার্ট হিসেবে দেখো ফিন আমরা দেখতে পাবো। এবার দেখো এদের যে ফিনটা, এদের দেহের আমরা বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস আমরা দেখতে পাই। হ্যাঁ, ফিন কটা থাকে? 7টা কিন্তু ফিন থাকে। কিন্তু এদের ফিনগুলো কি হয়? ফিনগুলো, এদের ফিন উইথ ফিন রেস কিন্তু আমরা দেখতে পাই। পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছিল মাছেদের পাখনা এবং পতঙ্গদের পাখনার পার্থক্য কি। পতঙ্গদের পাখনায় কিন্তু আমরা কি দেখতে পাই? ভেনিশনস কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু মাছেদের পাখনায় কিন্তু আমরা কি দেখতে পাই? ফিন রেস কিন্তু আমরা দেখতে পাই। ফিন রে, এরকম ফিন রেস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে। আর মাছেদের ডেফিনেশন যদি আমরা বলে থাকি, তাহলে ফিন উইথ ফিন রেস যাদের থাকে তাদের কিন্তু হচ্ছে পিসিস বা মাছ কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে। আর কি দেখতে পাই? এদের রেসপিরেটরি অর্গান হিসেবে কিন্তু আমরা কি দেখতে পাই? গিল কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। এবং বডি কারুর ক্ষেত্রে আঁশ কিন্তু থাকে, স্কেল দ্বারা থাকে। ঠিক আছে। এবং এদের হার্ট চেম্বার কিন্তু হচ্ছে দুটো কিন্তু থাকে। মাথায় রাখবে এদের কিন্তু হার্ট চেম্বার কটা থাকে? 2 চেম্বার হার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2 চেম্বার হার্ট প্রেজেন্ট। এবং এদের হার্ট কি হচ্ছে দেখো, উপরের পার্টকে বলা হচ্ছে অ্যাট্রিয়া, আর নিচের পার্টকে বলা হচ্ছে ভেন্ট্রিকেল। এদের কি হয়? এক সাইড থেকে দূষিত রক্ত প্রবেশ করে, আর এক সাইড দিয়ে বিশুদ্ধ রক্ত রিলিজ হয়। এবং এদের কি হচ্ছে? সিঙ্গেল সার্কুলেটরি থাকে। এদের মানে কি হয়? সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম থাকে। সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে এদের হৃৎপিণ্ডকে কিন্তু মাত্রা রাখবেন ভেনাস হৃৎপিণ্ড কিন্তু বলা হয় থাকে। মাছেদের হৃৎপিণ্ডকে কি বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড কিন্তু বলা, কারণ এক সাইড থেকে দূষিত রক্ত ঢুকে আর এক সাইড দিয়ে বিশুদ্ধ রক্ত বের হয়। এবং এদের হার্ট চেম্বার কি হয়? একটা থাকে। এবং এদের ভিতরে কিন্তু হচ্ছে সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাই। সেই কারণে এদেরকে কি বলা হয়? ভেনাস হৃৎপিণ্ড কিন্তু বলা হয়। এদের হৃৎপিণ্ডকে কি বলা হচ্ছে? ভেনাস হৃৎপিণ্ড কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে। এবং এদের দেহের সেন্সরি অর্গান হিসেবে কিন্তু হচ্ছে ল্যাটারাল লাইন কিন্তু আমরা দেখতে পাই দেহের পার্শ্বীয় বরাবর। এরপরই আমরা দেখতে পাবো যে ল্যাটারাল লাইন কিন্তু কি। এবং এদের দেহ ফুল বডিটা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল দ্বারা কিন্তু আবৃত থাকে। প্লাকয়েড, গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড আঁশ কিন্তু আমরা দেখতে পাই। এই যে এখানে আমি একটা লিস্ট রেখেছি, এই যে দেখো বিভিন্ন ধরনের কিন্তু এদের আঁশ কিন্তু আমরা দেখতে পাই। যেরকম দেখো সাইক্লয়েড আঁশ কাদের দেখতে পাচ্ছি? রুই, কাতলা, মৃগেল। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, সবাই এটা লিস্ট করবে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে আঁশ আমরা দেখতে পাচ্ছি, কোন কোন মাছেদের আমরা দেখতে পাই? দেখো সাইক্লয়েড আঁশ পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে যে সাইক্লয়েড বা টিনয়েড আঁশ কোন কোন মাছেদের আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল গুলো ভালো করে পড়বে। দেন তারপর দেখো টিনয়েড আঁশ, এটা হচ্ছে দেখো সাইক্লয়েড আঁশটা কি হয়? এই আঁশটি হচ্ছে কিনারা মসৃণ কিন্তু হয়ে থাকে। এদের চিনার উপায় হচ্ছে কি? এদের যে কিনারা বা এজটা থাকে সেটা কিন্তু হচ্ছে স্মুথ টাইপের কিন্তু হয়ে থাকে, স্মুথি এজ কিন্তু দেখতে পাই। আর টিনয়েড আঁশের কাদের দেখতে পাচ্ছি? কই, ভেটকি মাছেদের কিন্তু দেখতে পাই। এবং এই আঁশগুলি পশ্চাৎ ভাগে কিনারায় সূক্ষ্ম কণ্টক কাঁটা কিন্তু স্পাইনি কিন্তু হয়ে থাকে। প্লাকয়েড আঁশ যদি আমরা দেখতে পাই, তরুণস্থি, মাথায় রাখবা প্লাকয়েড আঁশ কিন্তু অনলি কন্ডেক্টিস মাছ অর্থাৎ তরুণস্থি বিশিষ্ট মাছেদের কিন্তু আমরা দেখতে পাই। এবং এগুলি হয় কিন্তু আণুবীক্ষণিক, খালি চোখে কিন্তু দেখতে পাওয়া যায় না। প্লাকয়েড আঁশ কিন্তু দেখার জন্য কিন্তু মাথায় রাখবা মাইক্রোস্কোপে কিন্তু দরকার পড়ে থাকে। এবং এই আঁশগুলি কেমন দেখতে হয়? ত্রিকোণ আকৃতির হয়, যেখানে বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে 3টি করে সূক্ষ্ম কাঁটা কিন্তু উৎপন্ন কিন্তু হয়ে থাকে। তারপর আসলে গ্যানয়েড স্কেল। এই ধরনের আঁশ পলিপেটারাস নামক মাছেদের দেহে কিন্তু উপস্থিত কিন্তু থাকে। ঠিক আছে, এই আঁশগুলো ভালো করে পড়বে, মাথায় রাখবা। সব থেকে কিন্তু আলাদা কিন্তু হচ্ছে প্লাকয়েড আঁশ, যা কিন্তু হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছেদের কিন্তু আমরা দেখতে পাই। এবং এটাকে খালি চোখে আমরা দেখতে পাই না, দেখার জন্য কার দরকার পড়ে? আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপের কিন্তু দরকার পড়ে থাকে। এবং এই আঁশটি কেমন দেখতে হয়? ত্রিকোণ আকৃতির বা ট্রায়াঙ্গুলার শেপের হয়। এবং দেহের বেসাল প্লেটে কিন্তু কি দেখতে পাই? 3টে স্পাইনি রিজিয়ন কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ কাঁটার মতন পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে, এইবার আসা যাক
মাছেদের যে দুটি ভাগ, কন্ডিকথিস এবং অস্টিকথিসের দুটি ক্যারেক্টারিস্টিক্স এবং এদের কিন্তু পার্থক্য মাস্ট বি কিন্তু পড়তে হবে, প্রতি বছর কিন্তু এদের পার্থক্যটা দেয়। ফার্স্ট আসা যাক কন্ডিকথিস মাছ। কন্ডিকথিস মাছ কি? তরুণ অস্থিযুক্ত মাছ, তরুণ অস্থিযুক্ত মাছ বা কার্টিলোজিনাস ফিশ যাকে বলা হয়, ঠিক আছে। এবং এদের দেহে কি দেখতে পাই? প্লাকয়েডাস, যা খালি চোখে আমরা দেখতে পাই না, যেটাকে দেখার জন্য দরকার পড়ে থাকে মাইক্রোস্কোপ দরকার পড়ে। দেখো এদের দেহে কেমন দেখতে হয়? ট্রায়াঙ্গুলার কিন্তু হয়, ত্রিকোণ আকৃতির হয়। তলদেশে কি দেখতে পাই? বেসাল প্লেট আমরা দেখতে পাচ্ছি, এর নাম কি? বেসাল প্লেট। এবং দেশ শেষ প্রান্তে কি দেখতে পাচ্ছি? স্পাইনি রিজন কিন্তু দেখতে পাচ্ছি তিনটে, একটা দুটো তিনটে কিন্তু হচ্ছে স্পাইনি কিন্তু রিজিয়ন কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। আর মাথায় রাখবে প্লাকয়েডাস কিন্তু খালি চোখে কিন্তু দেখায় না, এর জন্য দেখার জন্য কি দরকার পড়ে থাকে? মাইক্রোস্কোপের কিন্তু দরকার পড়ে থাকে, ঠিক আছে। এবং মধ্য যুগ্ম পাখনা, ঠিক আছে, মিডিয়ান এবং পেয়ার্ড ফিন্স থাকে এবং পাখনাগুলি হয় ফিন রেস। মাথায় রাখো মাছ হতে গেলে কিন্তু হচ্ছে ফিন রেস কিন্তু মাছ বি কিন্তু থাকতে হবে। এবং দেহকণ্ঠে কিন্তু হচ্ছে কোষেরুকা বা ভার্টিব্রেট অনেক এবং সম্পূর্ণ এবং পৃথক প্রকৃতির কিন্তু হয় এবং দেহে কিন্তু নোটোকর্ড বর্তমান কিন্তু থাকে, ঠিক আছে। এছাড়াও দেখো কি দেখতে পাচ্ছি? এদের কানকো বা অপারকুলাম কিন্তু দ্বারা আবৃত কিন্তু থাকে না, মাথায় রাখবো কানকো কিন্তু থাকে না। দেহে কিন্তু হচ্ছে পটকা কিন্তু অনুপস্থিত। কন্ডেক্টিস যুক্ত মাছেদের কিন্তু হচ্ছে পটকা, এরপরই আমরা দেখতে পাবো পটকা কি থাকতে? পটকা বা মাছেদের পটকা ঠিক এরকম ভাবে দেখতে দেখতে লাগে। ফার্স্ট সামনের দিকে কি থাকে? সামনের দিকে এক ধরনের গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় রেড গ্ল্যান্ড। এবং যেটা হচ্ছে এদের অ্যান্টিরিয়র পজিশনে বা অগ্রভাগে আমরা দেখতে পাই। এবং পশ্চাৎ ভাগে বা পস্টেরিয়র অঞ্চলে আমরা কি দেখতে পাই? এখানে আরেক ধরনের বিশেষ গ্ল্যান্ড আমরা দেখতে পাই যাকে বলা হয় রেটিয়া মেরাবিলি। সেই রেটিয়া মেরাবিলি কি করে থাকে? দেখো এই রেড গ্ল্যান্ড কিন্তু হচ্ছে CO2 গ্যাস কিন্তু তৈরি করে থাকে। আর রেটিয়া মেরাবিলি কি করে থাকে? এখান থেকে কিন্তু গ্যাসটা কিন্তু রিলিজ কিন্তু হয়ে যায়, CO2টা কিন্তু রিলিজ কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আর মাথায় রাখবে এই দুটো মাঝখানে এক ধরনের বিশেষ কিন্তু ডাক্ট থাকে যাকে বলা হয় নিউম্যাটিক ডাক্ট। একে কি বলা হয়? নিউম্যাটিক ডাক্ট। নিউম্যাটিক ডাক্ট কিন্তু বলা হয় তাকে, ঠিক আছে। এবং দেখো পুচ্ছ পাখনা অর্থাৎ টেল যে ফিন আমরা দেখতে পাই, সেই পুচ্ছ পাখনা কিন্তু হচ্ছে হেটেরো সার্কালার কিন্তু বলা হয় তাকে, অসমান হওয়ার কারণে। এবং এদের দেহে কিন্তু হচ্ছে কুলাকা বর্তমান কিন্তু থাকে। এবং এরা কিন্তু হয় এক লিঙ্গ পুরুষ, মানে এরা হচ্ছে সেক্সুয়ালি ডাইমরফিক হয়ে গেছে। দেখো পুরুষ মাসে দেখো শ্রেণী পাখনা বা পেলভিক ফিন বা পুং জননাঙ্গ ক্লাস পার কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। মাথায় রাখবে এদের এক লিঙ্গ প্রকৃতির হবার কারণে পুরুষদের কেমন দেখতে হচ্ছে? ক্লাস পার কিন্তু আমরা দেখতে পাই, যেটা এদের পেলভিক ফিনে কিন্তু থাকে। হ্যাঁ, শ্রেণী পাখনায় কিন্তু দেখতে পাই। এই যে দেখো এদের যে পাখনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আছে বক্ষ পাখনা, এই আছে পৃষ্ঠীয় পাখনা, এই হচ্ছে যে শ্রেণী পাখনা, আর এখানে কি দেখতে পাবো? ক্লাস পার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এদের দেহে কি দেখতে পাচ্ছি? প্লাকয়েড কিন্তু আঁশ আমরা স্কেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে এদের টেল, পোস্ট অ্যানাল টেল কিন্তু আমরা দেখতে পাই। এবং এই হচ্ছে এদের পায়ু পাখনা। মাথায় রাখবা এই হচ্ছে এদের ফুলকা, বাট অ্যাবসেন্ট কিন্তু হচ্ছে পটকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রক্তে উচ্চ মাত্রায় কিন্তু ইউরিয়া কিন্তু উপস্থিত কিন্তু আমরা দেখতে কিন্তু পাই, ঠিক আছে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে কন্ডিকথিস অর্থাৎ তরুণ অস্থিযুক্ত মাছেদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হৃৎপিণ্ডে যদি প্রকোষ্ঠ যদি আমরা দেখতে পাই, দুটি প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। এবং এদের দেহের কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন কিন্তু দেখতে কিন্তু পাই। মাথায় রাখবা কন্ডিকথিস যুক্ত মাছেদের কিন্তু হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন কিন্তু দেখতে পাই। হ্যাঁ, কিন্তু ওয়াস্টিকথিসদের মাছেদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কিন্তু দেখতে পাই। এক্সাম্পল দেখো শঙ্কর মাছ, হাতুড়ি মাছ, টর্পেডো মাছ এবং করাত মাছ, এই মাছগুলো হচ্ছে এদের এক্সাম্পল, ভালো করে পড়বে। এদের দুটি উপশ্রেণী দেখতে পাই, ইলাসমোব্রাঙ্ক এবং ব্রাডিওডন্টি বা হলোকেফালি, হলোকেফালি কিন্তু বলা হয় থাকে।
এবার আসা যাক অস্টিকটিস বা বনি ফিশ যাদের বলা হয়, মানে যাদের দেহে তরুণস্থির বদলে যাদের আমরা হাড় কোড আমরা দেখতে পাচ্ছি বা বোন আমরা দেখতে পাচ্ছি, এদের দেখো এদের দেহের ভিতরে স্কেলিটন সিস্টেম থাকে, তাই এদেরকে কি বলছে, বনি ফিশ কিন্তু বলা হয় থাকে। এবং অন্তকঙ্কাল যদি দেখে থাকি, অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলিটন যদি আমরা দেখে থাকি, এন্ডোস্কেলিটন কি হয়, অস্থিযুক্ত কিন্তু হয়ে থাকে। এবং স্টার্জিয়ান স্টার্জিয়ান জাতীয় কয়েক প্রকার মাছের কঙ্কালতন্ত্র কার্টিলেজ দ্বারা কিন্তু গঠিত কিন্তু হয়। এবং এরা দেখো বিভিন্ন জায়গায় এনভায়রনমেন্টে কিন্তু থাকে, লবণাক্ত জলে, স্বাদু জলে, ব্রাকিশ জলে কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। এবং দেহে কিন্তু দেখো বিভিন্ন ধরনের কিন্তু আঁশ দেখতে পাচ্ছি, গ্যানয়েড, সাইক্লয়েড, টিনয়েড, বাট প্লাকয়েড আঁশ মাথায় রাখবা, প্লাকয়েড আঁশ কিন্তু থাকে না। প্লাকয়েড আঁশ কাদের থাকে, তরুণস্থিযুক্ত মাছ অর্থাৎ কন্ডিক্টিসযুক্ত মাছেদের কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবং এদের দেখো পুচ্ছ পাখনা যদি দেখি, হোমো সার্কুলার, দেখো কন্ডিক্টিসযুক্ত মাছেদের কিন্তু হচ্ছে হোমো সার্কাল, মানে হেটেরো সার্কাল ছিল, কারণ ডিফারেন্ট শেপের কিন্তু আবার, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমান আকৃতির কিন্তু হয়ে থাকে। দেখো দেহের ঠিক ব্রেনের ঠিক এরকম পাশে কিন্তু হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, যেখান থেকে এদের দেখো ল্যাটারাল লাইন কিন্তু অরিজিন কিন্তু হয়েছে। দের উপরে দেখো পৃষ্ঠীয় পাখনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো পশ্চাৎ পৃষ্ঠীয় পাখনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পায়ু পাখনা দেখতে পাচ্ছি, পুচ্ছ পাখনা দেখতে পাচ্ছি, এবং এখানে পায়ু ছিদ্র থাকে, বক্ষ পাখনা, শ্রেণী পাখনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং অপারকিলম বা কানকো আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। এবং এদের কিন্তু নাসারন্ধ্র আছে, এবং দেহে ডিফারেন্ট টাইপ, সাইক্লয়েড, গ্যানয়েড, প্লাকয়েড, এইসব টাইপের কিন্তু স্কেল কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। বাট টিনয়েড প্লাকয়েড আঁশ কিন্তু এদের কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে, মাথায় রাখবো। দেহে কুলাকা অনুপস্থিত কিন্তু দেখতে পাচ্ছি। এবং এদের কিন্তু আছে দেখো সুইম ব্লাডার বা বায়ুথলি কিন্তু দেখতে কিন্তু পাই, অর্থাৎ যাকে আমরা পটকা বলে থাকি। এবং হৃৎপিণ্ডে কি দেখতে পাচ্ছি, হৃৎপিণ্ডে কিন্তু হচ্ছে দুটি প্রকোষ্ঠ কিন্তু থাকে, তাই এদেরকে টু চেম্বারের হার্ট অর্গানিজম কিন্তু বলে থাকি। এবং রেচন অঙ্গ হিসেবে কিন্তু দেখো বৃক্ক বা মেসোনেফ্রিক দ্বারা কিন্তু গঠিত কিন্তু হয়ে থাকে। এবং উন্নত গঠনে পার্শ্বীয় লাইন বা ল্যাটারাল লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা মাছের দেখো ল্যাটারাল লাইন থাকে, যেটা সাহায্যে এরা এনভায়রনমেন্টের টেম্পারেচার বা কোনো প্রিডেটর এদেরকে শিকার করতে আসছে কিনা সেগুলো কিন্তু সেন্স কিন্তু নিতে পারে। এবার আসছে কন্ডিকথিস এবং অস্টিকথিস মাছেদের পার্থক্য। কন্ডিকথিস মিন্স হচ্ছে কি কার্টিলোজেনাস ফিশ বা তরুণ অস্থিযুক্ত মাছ, আর অস্টিকথিস ফিশ মিন্স হচ্ছে কি অস্থিযুক্ত মাছ বা বনি ফিশ যাদের বলা হয়ে থাকে। এবং এদের পার্থক্য দেখো, ইম্পর্টেন্ট পার্থক্য দেখো, পার্থক্য কিন্তু বহু অনেকগুলো দেওয়া আছে। এবার এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বা, যেহেতু 3 নম্বরে কোশ্চেন দেবে, তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে। বাসস্থান যদি দেখি, অধিকাংশ সামুদ্রিক, এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট, সমুদ্র থাকে, লবণাক্ত জলে, খাল বিল পুকুর হ্রদে কিন্তু দেখতে পাই। আকার যদি দেখে থাকি, সাধারণত পৃষ্ঠতলীয় চ্যাপ্টা কিন্তু হয়ে থাকে। আর এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় তলে কিন্তু বিভক্ত থাকে। পুচ্ছ পাখনা দেখো ভেরি ইম্পর্টেন্ট, পুচ্ছ পাখনা হচ্ছে এদের হেটেরো সার্কুলার, কারণ ডিফারেন্ট শেপেড কিন্তু হয়, তাই ডিফারেন্ট শেপ হবার কারণে। আর এদের ক্ষেত্রে হোমো সার্কুলার বা ডিফি সার্কাল কিন্তু হয়ে থাকে। শ্রেণী পাখনা যদি দেখে থাকে, সাধারণত পশ্চাৎ দিকেই থাকে। এবং পুরুষ প্রাণীতে কিন্তু শ্রেণী পাখনা নিচে কিন্তু কি দেখতে পাই, এদের রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে দেখো ক্লাস পার কিন্তু দেখতে পাই। কিন্তু এদের কিন্তু দেখো অগ্রভাগে থাকে, কিন্তু ক্লাস পার কিন্তু থাকেই না, মাথায় রাখবা, ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। ফুলকা যদি দেখে থাকি 5 জোড়া কিন্তু থাকে, আর এদের কিন্তু থাকে 4 জোড়া। তারপর দেখো যুগ্ম পাখনা দেখি বর্তমান, এবং তরুণ অস্থি পাখনার রশ্মির দ্বারা কিন্তু সুগঠিত থাকে, আর এদের অস্থি পাখনার দ্বারা কিন্তু হচ্ছে সুগঠিত থাকে। ক্লোয়াকা এদের থাকে, কিন্তু এদের থাকে না। পাকস্থলী যদি থেকে যে শেপের কিন্তু হয়, এবং এদের আকার কিন্তু বিভিন্ন কিন্তু হয়ে থাকে, এবং অনেক অনেকের ক্ষেত্রে অনুপস্থিত কিন্তু থাকে। বায়ুথলি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্থক্য, ইয়ার স্যাক অনুপস্থিত, আর এদের কিন্তু হচ্ছে উপস্থিত। আচ্ছা, ফার্টিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, এদের কিন্তু হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, এদের এক্সটার্নাল অর্থাৎ জলে কিন্তু ফার্টিলাইজেশন হয়, আর এদের দেহের ভিতরে কিন্তু ফার্টিলাইজেশন কিন্তু হয়। তো যেগুলো মেনশন করলাম এগুলো, আর
মোটামুটি 3 মার্কসের, তো মোটামুটি 10টা পার্থক্য মুখস্থ করবে। এখানে 40টা আমি দিয়ে রেখেছি, তোমরা যে কোনো 10টা পার্থক্য মুখস্থ করবে, ঠিক আছে। এইবার আসা যাক অসমো রেগুলেশনস অফ ফিশ। এখান থেকে 100% গ্যারান্টি একটি 3 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবেই, 3 মার্কসের কিন্তু একটি কোশ্চেন থাকবে, ঠিক আছে। ভালো করে সবাই পড়বে। অসমো রেগুলেশনস ইন ফিশ। তো দেখো অসমো রেগুলেশন, মাছেরা যেহেতু অ্যাকোয়াটিক অর্গানিজম এবং এরা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, তো সেখানে দেখতে পাই যে এক এক এনভায়রনমেন্টে লবণের পরিমাণ কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এবং এদের দেহের যে ঘনত্ব সেই ঘনত্বকে ব্যালেন্স করার জন্য একটা প্রসেস আছে যেটা হচ্ছে অসমো রেগুলেশনস কিন্তু বলা হয়ে থাকে। দেখো যে পদ্ধতির মাধ্যমে জীব বাইরের পরিবেশের বিভিন্ন অবিশ্রবণের ঘনত্বে নিজেদের দেহের তলের জল ও আয়নের ঘনত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে তাকে অবিশ্রবণ নিয়ন্ত্রণ বা অসমো রেগুলেশন বলা হয়। ডেফিনেশন বোঝা গেল যে বাইরের এনভায়রনমেন্টে এক ধরনের ঘনত্ব এবং দেহের ভিতরে যে ঘনত্ব সেইটাকে ব্যালেন্স করার জন্য যে প্রসেস তাকে বলা হয় অবিশ্রবণ নিয়ন্ত্রণ প্রসেস বা অসমো রেগুলেশন প্রসেস কিন্তু বলা হয় থাকে। এবার দেখো এটা মিঠা জলের মাছেদের হতে পারে, সামুদ্রিক জলের মাছেদের কিন্তু হতে পারে, সেখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দেবে। দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। মাথায় রাখবা যে মিঠা জলের মাছেদের অবিশ্রবণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। তো দেখো মিঠা জলের মাছ আমরা কাদের দেখতে পাই, দেখো ফার্স্ট আমরা এক্সাম্পল যদি দেখি থাকি লেবিও রোহিতা অর্থাৎ রুই মাছ, কাতলা মাছ, এদের কিন্তু হচ্ছে এরা হচ্ছে মিঠা জলের কিন্তু মাছ। তো এরা যখন মিঠা জলে থাকে তখন বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে ঘনত্ব তার দেহের ঘনত্বের সাথে কিভাবে এরা ব্যালেন্স করে থাকে। দেখো ফার্স্ট যদি দেখে থাকি মিঠা জলের মাছেদের দেহতলের ঘনত্ব পরিবেশের চেয়ে বেশি কিন্তু থাকে, ঠিক আছে। তারপর দেখো দেহত্বকের আঁশ বা মিউকাস দ্বারা আবৃত থাকে, ফলে জল প্রবেশ করতেই পারে না। আমরা রুই কাতলা এদের যদি দেখে থাকি বাইরের দিকে আঁশ থাকে, যার ফলে বাইরের এনভায়রনমেন্ট থেকে জল কিন্তু দেহের ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু করতে পারে না, ঠিক আছে। দেখো অবিশ্রবণ মিন্স কি, যখন কোনো একটা পর্দার পরিপ্রেক্ষিতে বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্বের দিকে যখন যাবে, ঠিক আছে, বা তখন তাকে আমরা কিন্তু কি বলবো অবিশ্রবণ প্রসেস কিন্তু আমরা বলবো, অর্থাৎ অসমো রেগুলেশন প্রসেস। তো দেখো ফুলকা ভেদ্য হবার জন্য জল ফুলকার মাধ্যমে দেহে কিন্তু প্রবেশ করে এবং আয়ন ও অ্যামোনিয়াম ফুলকার মাধ্যমে দেহ থেকে বেরিয়ে কিন্তু যায়, ঠিক আছে। মাথায় রাখবে এদের ফুলকা, এই যে এখানে যে গিল আমরা দেখতে পাচ্ছি ফুলকা, সেই ফুলকা ওপেন হওয়ার কারণে বিভিন্ন ধরনের আয়ন কিন্তু দেহের ভিতরে কিন্তু প্রবেশ করছে বা জলটা প্রবেশ করছে, আবার এখান দিয়েও কিন্তু রিলিজও কিন্তু হচ্ছে। এবং দেহের সমতলের ঘনত্ব ঠিক রাখার জন্য সমস্ত মাছগুলি দেহে প্রচুর পরিমাণে জল বার করে দেয়, ঠিক আছে। মানে এদের দেহের যে ফুলকা সেই ফুলকা দিয়ে কি করছে দেহের ভিতরে ঘনত্ব মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে জল কিন্তু দেহ থেকে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। এবং এদের নেফ্রনে প্রচুর পরিমাণ গ্লোমেরুলার পরিশ্রুত উৎপন্ন হয় এবং পছন্দমূলক পুনঃশোষণের মাধ্যমে বৃক্ক নালিকা থেকে লবণ শোষিত হয়ে রক্তে কিন্তু প্রেরিত কিন্তু হয় এবং বৃক্কে প্রচুর পরিমাণে অতি তরল মূত্র হ্যাঁ ডাইলুটেড ইউরিন কিন্তু তৈরি করে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যামোনিয়া এবং লবণ কিন্তু থাকে তাদের সেই মূত্রের মাধ্যমে, এবং সেই অতি লঘু সেই মূত্রটা কিন্তু দেহ থেকে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। এবং দেহের যদি 1/3 যদি জল মূত্র হিসেবেই দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়। এইভাবেই কিন্তু মানে মনে করো বাইরে থেকে যে NaClটা যে ঢুকছে এদের দেহের ভিতরে সেটা কি করছে, বা বিভিন্ন ধরনের আয়নিক ঢুকছে, সেটা তারা ফুলকা দ্বারাও রিলিজ করছে, আবার কি করছে বৃক্কের মাধ্যমে সেগুলো কি করছে অতি ঘনত্ব হ্যাঁ ডাইলুটেড ইউরিনটা তৈরি করে সেটা মূত্রের মাধ্যমে কিন্তু রিলিজ কিন্তু করে দিচ্ছে। এবং দেহে যখন এইগুলো রিলিজ করছে 1/3 জল মূত্র হিসেবে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। এরা যে জলটা যে দেহের ভিতরে প্রবেশ করছে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে 3/1 মূত্র হিসেবেই কিন্তু রিলিজ কিন্তু করে দিচ্ছে। এইভাবে কিন্তু এরা কি করছে অসমো রেগুলেশন করে থাকে। এবং দেহ থেকে আয়ন বেরিয়ে যায় তা খাদ্যের মাধ্যমে দেহে কিন্তু প্রবেশ করে থাকে। এছাড়াও ফুলকায় অবস্থিত কিছু বিশেষ কোষ পরিবেশ থেকে সক্রিয় শোষণের মাধ্যমে লবণ এবং আয়ন কিন্তু টেনে কিন্তু নেয়, ঠিক আছে। তারা খাবার খাচ্ছে তার মাধ্যমে কিন্তু লবণ বা আয়ন ঢুকছে এবং ইউরিনের থ্রু দিয়ে সেটা কিন্তু বার করে দিচ্ছে। এইভাবে যে নিয়ন্ত্রণ প্রসেস সেটা কিন্তু হচ্ছে স্বাদু জলের মাছেরা কিন্তু করে থাকে। এক্সাম্পল কি বললাম, রুই কাতলা, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেবিওরোইতা এবং কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কাতলা,
ঠিক আছে, এটা ভালো করে পড়বে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল। এবার আসা যাক সামুদ্রিক মাছেদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সামুদ্রিক মাছেরা আবার দুই ধরনের, একটা হচ্ছে তরুণ অস্থিযুক্ত মাছ আর একটা হচ্ছে অস্থিযুক্ত মাছ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আছে অস্থিযুক্ত মাছ। অস্থিযুক্ত মাছেটা কিন্তু এটা চান্স অফ প্রবাবিলিটি সব থেকে কিন্তু বেশি কিন্তু থাকে। ঠিক আছে, দেখো তরুণ অস্থিযুক্ত মাছ আমরা যদি দেখে থাকি, তরুণ অস্থিযুক্ত মাছেদের দেখো এরা কারা, দেখো তরুণ অস্থিযুক্ত মাছ হচ্ছে হাঙর, তারপর দেখো ইলেকট্রিক রে, এরা হচ্ছে তরুণ অস্থিযুক্ত মাছ। তো দেখো এই তরুণ অস্থিযুক্ত মাছেদের কি হচ্ছে, দেখো ফার্স্ট সামুদ্রিক তরুণ অস্থিযুক্ত মাছেদের দেহে জল বেরিয়ে যাওয়ার বন্ধ করতে দেহের ঘনত্ব বাড়ার জন্য মস্তিষ্ক বাদে দেহের সমগ্র কোষই ইউরিয়া তৈরি করতে পারে। ফার্স্ট দেখো লাইনটা বলছে সামুদ্রিক মাছেরা সামুদ্রিক মাছেরা দেহের জল বেরিয়ে যাওয়া বন্ধ করতে দেহের ঘনত্ব বাড়ার জন্য মস্তিষ্ক বাদে, হ্যাঁ দেহ থেকে কি হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, তাই তারা কি করছেন মস্তিষ্ক বাদে দেহের বাকি সমস্ত কোষ থেকে ইউরিয়া তৈরি কিন্তু করতে পারে। যেহেতু জলটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, আর জল যদি বেরিয়ে যায় তাহলে দেহ থেকে আয়নিক কম্পোনেন্টস গুলো রিলিজ হয়ে যাবে, সেই কারণে এরা কি করছে দেহের প্রতিটা কোষ থেকে ইউরিয়া কিন্তু তৈরি করছে, এবং সেই ইউরিয়া উপস্থিত যে কোষের বিপাকে চালিয়ে যেতে পারে এবং ইউরিয়ার অধিক কোষ সহ্য কিন্তু করতে পারে, সেই কারণে এদেরকে ইউরিকোটেলিকও কিন্তু বলা হয়ে থাকে। এবং দেহে কোষের তরলে এবং অন্যান্য তরলে 2 থেকে 2.5% ইউরিয়া থাকে, এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীতে যখনই ইউরিয়া ঘনত্ব সহ্য করতে পারে তাদের চেয়েও বেশি 100 গুণ কিন্তু বেশি কিন্তু হয়। দেহের কি দেখতে পাচ্ছি, দেহ প্রতিটা কোষে তো ইউরিয়া তৈরি করছে, এবং অন্যান্য দেহের ভিতরে যে তরল পদার্থ হচ্ছে সেখানেও কিন্তু ইউরিয়ার পরিমাণ অনেকটাই বেশি, যা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের তুলনা থেকেও এরা কিন্তু হচ্ছে ইউরিয়া কিন্তু সহ্য কিন্তু করতে পারে। এবার দেখো এই ইউরিয়া বা অজৈব আয়ন এবং ট্রাইমেথাইল অ্যামাইন অক্সাইড অর্থাৎ ট্যামো যাকে বলায়, TAMO, পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে হোয়াট ইজ ট্যামো এন্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ট্যামো। ট্যামোর ফুল ফর্মটা কি, ট্যামোর পুরো কথা আছে কি ট্রাইমেথাইল অ্যামাইন অক্সাইড, যা দেহতলের আয়তনের ঘনত্ব এবং সমুদ্র জলের আয়তনের ঘনত্ব চেয়ে বেশি বৃদ্ধি কিন্তু করে দেয়। এদের সমুদ্রের বাইরে এক্সটার্নাল, যেহেতু এগুলো তো ইউরিনের থ্রু দিয়ে রিলিজ হয়ে যাচ্ছে, তো দেহের ভিতরে ঘনত্ব বাড়ানোর জন্য কি করছে ট্যামো, এতে দেহের ভিতরে ইন্টারনাল যে ডেনসিটি সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু দেয়। এবং সামুদ্রিক তরুণ অস্থিযুক্ত মাছেদের ঘনত্ব সমুদ্রের জলের চেয়ে বেশি হওয়ায় মাছগুলি ফুলকার মাধ্যমে অভিশ্রবণ পদ্ধতি জল কিন্তু টেনে আনে। ঠিক আছে, এবং বৃক্কের মাধ্যমে কি করছে, দেখো দেখো বৃক্কের মাধ্যমে দেহ তলের তুলনায় কম ঘনত্বযুক্ত মূত্র এবং স্বল্প জল এবং অতিরিক্ত ট্যামো এবং ইউরিয়া সহ বর্জন কিন্তু করে দেয়। এবং বৃক্কর নেফ্রনে দীর্ঘ বৃক্কীয় নালিকা বা ইউরিয়া ছন্দমূলক পুনঃশোষণ কিন্তু করে থাকে, এবং অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড মলাশয়ে উপস্থিত রেকটাল গ্রন্থির মাধ্যমে কিন্তু দেহ থেকে বার করে দেয়। এবং ফুলকা এবং নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ ভেদ্যতা দেখা যায় না। ঠিক আছে, দেখ এখানে কি বলছে, কন্ডাক্টিভ যুক্ত মাছেরা এদের দেহ থেকে তো বারবার তো জলটা তো রিলিজ হচ্ছে, এখন সমুদ্র জলের যদি ঘনত্ব বেশি থাকে তাহলে এদের দেহের ঘনত্ব কমে যাচ্ছে, তাহলে দেহের ঘনত্ব বাড়ানোর জন্য এরা কি করছে যে প্রতিটা কোষ থেকে ইউরিয়া কিন্তু তৈরি করছে। এবং ইউরিয়া ছাড়াও দেখো ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড নামক একজন অজৈব আয়ন, সেও কিন্তু দেহের ঘনত্ব কিন্তু বৃদ্ধি করছে, এবং যখনই ঘনত্ব বেড়ে যাচ্ছে সেইগুলো কি করছে তারা মূত্রের মাধ্যমে রিলিজ করছে, সেগুলো বৃক্কীয় নালিকার মাধ্যমে কিন্তু হচ্ছে পুনঃশোষণ হচ্ছে, এবং সেগুলো মূত্রের মাধ্যমে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে কিডনি দিয়ে। এইবার আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সামুদ্রিক অস্থিযুক্ত মাছেদের অসমোরেগুলেশন প্রসেস। আগেরটা ছিল তরুণ অস্থিযুক্ত মাছ, এখন ছিল অস্থিযুক্ত মাছ। অস্থিযুক্ত মাছ কারা, দেখো সামুদ্রিক অশ্ব যেটা নাম হচ্ছে হাইপোক্যাম্পাস, আর একটা হচ্ছে উডুক্ক মাছ
বা এক্সোথিয়াস। ঠিক আছে, এবার দেখো এরা কিভাবে করছে। দেখো দেহে লবণ ও আয়নের পরিমাণ সমুদ্রের চেয়ে কিন্তু কম হয়। এদের দেহের ভিতরে যে আয়ন আর লবণ আমরা দেখতে পাচ্ছি তা সমুদ্রের জলের চেয়ে কিন্তু কম, এবং দেহের জল ও আয়নের প্রতিভেদ্য নয়, কারণ এদের আঁশ এবং মিউকাস কিন্তু থাকে। এবং দেখো বাইরে থেকে যে এদের দেহের ভিতরে যে প্রবেশটা করবে, কিন্তু এদের দেহে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের আঁশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং মিউকাস এক ধরনের পর্দা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেহ তল থেকে ফুলকার মাধ্যমে জল কিন্তু বেরিয়ে যায় এবং আয়নে প্রবেশ কিন্তু করে, এবং কি কি হচ্ছে, ফুলকা দিয়ে কি হয়ে যাচ্ছে, জল এবং বিভিন্ন ধরনের আয়ন যেরকম লাইক সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন, এইসব জাতীয় আয়নগুলো কিন্তু হচ্ছে রিলিজ কিন্তু হয়ে যাচ্ছে কার দিয়ে, ফুলকার মাধ্যমে। ফুলকার মাধ্যমে এইগুলো কিন্তু রিলিজ কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো দেহতলের ঘনত্বকে নিয়ন্ত্রণ করার জন্য এরা কি করছে, এই মাছেরা বারবার কিন্তু হচ্ছে জল পান করছে, যেহেতু ফুলকা দিয়ে এগুলো তো রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে ইন্টারনাল ডেন্সিটি তাহলে কমে যাবে। সেই কারণে এরা কি করছে, মুখ দিয়ে কিন্তু হচ্ছে খাবারের থ্রু দিয়ে বা সমুদ্র থেকে কিন্তু হচ্ছে জল কিন্তু বারবার পান করছে, এবং সেইগুলোই এদের কোথায় চলে আছে, অন্তে চলে আছে, অর্থাৎ গাটে চলে আছে। আর যেই গাটে চলে আছে ঠিক সেখানেই দেখো এক ধরনের বিশেষ কোষ আছে যার নাম হচ্ছে সিক্রেটরি সেল। এই সিক্রেটরি সেল কি করছে, লবণগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কোথা দিয়ে না, এই যে এদের দেহে যে রক্ত আছে সেখান দিয়ে কিন্তু হচ্ছে কি করছে, লবণগুলো বা সল্টগুলো কিন্তু অ্যাবজর্ব কিন্তু করে নিচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো ফুলকয়ে অবস্থিত ক্লোরাইড ক্ষরণ সেল বা ক্লোরাইড সিক্রেটরি সেল, যা ক্লোরিনকে দেহের বাইরে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। এই যে দেখো ক্লোরিনকে দেহ থেকে রিলিজ করে দিচ্ছে, এইদিকে কি করছে, মুখ দিয়ে জল প্রবেশ করছে, এবং যে জলগুলো যখন এদের রক্তে মিশে আছে, এই জলের ভিতরে যে সোডিয়াম গুলো সেইগুলো কি করছে, তারা অ্যাবজর্ব করে নিচ্ছে গার্ড দিয়ে। আবার কি করছে, ফুলকায় থাকা যে ক্লোরাইড সেল, সেই ক্লোরাইড সেল দিয়ে কি করছে, এরা ক্লোরিনটাকে রিলিজ করে দিচ্ছে। ম্যাগনেসিয়াম সালফার ডাইঅক্সাইডের পরিমাণ সমস্বরক মূত্রের মাধ্যমে দেহ থেকে বৃক্ষ দ্বারা বহিষ্কৃত হয়, এবং নেফ্রনে গ্লোমেরুলাস থাকে না, তাই এরা পরবর্তী বা আলট্রা ফিল্টারেশন কিন্তু হয় না, মাথায় রাখবা। এবং তেমো জল ও লবণ বৃক্ষ নালিকায় খরিত হয় এবং জলের অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে তা অনুসরণ কিন্তু করে। এক্সাম্পল হচ্ছে সামুদ্রিক অর্শ বা হাইপোক্যাম্পাস এবং উডুকোমাস বা এক্সোথিয়াস কিন্তু বলা হয়ে থাকছে। এদের ক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু অসমোরেগুলেশন প্রসেসটা কিন্তু করে। এইবার আসা যাক মাইগ্রেশন অফ ফিশ। এখান থেকে কিন্তু ডেফিনেশন কিন্তু দেবে, 100% গ্যারান্টি একটা 2 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে, 100% গ্যারান্টি। ঠিক আছে, দেখো মাইগ্রেশন কি, দেখা যাচ্ছে কোন একটা মাছ তার রিপ্রোডাকশন বা প্রজননকালীন সময় তারা সাধু জল থেকে দেখা যাচ্ছে সমুদ্র জলে চলে যাচ্ছে, অর্থাৎ খাল বিল পুকুর থেকে দেখা যাচ্ছে তারা সমুদ্র চলে যাচ্ছে, অথবা সমুদ্র জল থেকে দেখা যাচ্ছে ডিম ফোটানোর জন্য বা বাচ্চা পাড়ার জন্য মিঠা জলে আসে। এই যে যে রিপ্রোডাকশন বা খাদ্য সন্ধানের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যে স্থানচ্যুত করছে, একে বলা হয় মাইগ্রেশন বা পরিযান। এখন এই মাইগ্রেশন একজন বিজ্ঞানী মায়ার্স 1949 খ্রিস্টাব্দে তিনি মাছেদের বিভিন্ন ধরনের মাইগ্রেশন তিনি দেখেন। কি কি মাইগ্রেশন তিনি দেখেন, দেখেন ডায়াড্রোমাস মাইগ্রেশন তিনি দেখেন, তারপরে কি দেখেন পোটাড্রোমাস মাইগ্রেশন দেখেন, এবং 3 হচ্ছে ওসানোড্রোমাস। এই 3 ধরনের মাইগ্রেশন মাছেদের ভিতরে কিন্তু দেখেন। ফার্স্ট আসা যাক ডায়াড্রোমাস মাইগ্রেশন। এখানে কি হয় না, সমুদ্রের জল থেকে মিঠা জলে যাতায়াত করে থাকে, কিসের জন্য না, ডিম ফোটা বা প্রজনন করানোর জন্য বা খাদ্যের সন্ধানে এরা কি করছে, সমুদ্র জল থেকে মিঠা জলে চলে আছে। তো এই যে যে মাইগ্রেশনটা এটাকে কি বলা হয়, ডায়াড্রোমাস মাইগ্রেশন। আর এই ডায়াড্রোমাস মাইগ্রেশনকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানাড্রোমাস আর একটা হচ্ছে ক্যাটাড্রোমাস। পরীক্ষায় কিন্তু এই অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস ফিশের ডেফিনেশন কিন্তু দেবে, 100% গ্যারান্টি। এখানে কি করছে, এখানকার কিছু মাছ কি করছে দেখো, সমুদ্রের লোনা জলকে কাটানোর জন্য প্রজনন ঋতুতে ডিম পাড়ার জন্য এরা কি করেছে, নদীর তীরবর্তী অঞ্চলে চলে আছে, এবং সেখানে গমন করে সেখানে কি করছে, ডিম পাড়ছে বা ডিম ফোটাচ্ছে সেখানে গিয়ে প্রজনন ঋতুতে বা রিপ্রোডাক্টিভ টাইমে।
এই ঘটনাকেই বলা হয় অ্যানাড্রোমাস। আর যেসব মাছেরা করে থাকে তারা হচ্ছে অ্যানাড্রোমাস ফিশ। এক্সাম্পল হচ্ছে আমাদের ইলিশ মাছ। ইলিশ মাছরা যখন প্রজননকালীন সময় চলে আসে তখন এরা কি করে থাকে, সমুদ্রের জল থেকে আমাদের নদীর জলে কিন্তু চলে আসে। অর্থাৎ নদীর জল যেহেতু মিষ্টি, সমুদ্রের জলে হচ্ছে লবণাক্ত, তারা সেই লবণাক্ত জল থেকে কি করছে, বাঁচার জন্য মানে সেই লার্ভাটাকে বা ডিমটাকে, সরি লার্ভা বলছি, ডিমটাকে বাঁচানোর জন্য হাই স্যালানিটি থেকে, তাহলে এদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে তারা কি হয়ে যাচ্ছে, প্রজননকালীন সময়ে আমাদের নদীতে চলে আসে। ঠিক আছে, এই কারণে এদেরকে কি বলা হচ্ছে, অ্যানাড্রোমাস ফিশ। সেকেন্ড আসা যাক ক্যাটাড্রোমাস ফিশ কাদের বলা হচ্ছে, বলছে যে সমস্ত ডায়াড্রোমাস ফিশ নদীর মিঠা জলে জীবনের বড় অংশ কাটাচ্ছে, কিন্তু প্রজননকালীন সময় এরা আবার সমুদ্রের দিকে মাইগ্রেট করছে, মানে বিপরীতটা। একটা সময় মানে এরা কি করছে, মিঠা জলেই ছিল, কিন্তু প্রজননকালীন সময় এটা কোথায় চলে যাচ্ছে, সমুদ্রের জলে চলে আছে। একে বলা হয় ক্যাটাড্রোমাস ফিশ। ক্যাটাড্রোমাস ফিশ কারা, ইল মাছ। ইল মাছ এরা কি করে থাকে, একটা তাদের লাইফ সাইকেলটা পুরো কিন্তু মিঠা জলেই কাটায়, এবং সেই মিঠা জলে কাটানোর পর হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা কিন্তু হচ্ছে বাচ্চা প্রজননকালীন সময়ে তারা কিন্তু লবণাক্ত জল বা সমুদ্রের জলে কিন্তু চলে যায়। ঠিক আছে, 3 নম্বর আসা যাক অ্যামফিড্রোমাস। আর একটা ডেফিনিশন দিয়েছে, বলছে মাছেরা জননকর্য ছাড়াও মিঠা জল থেকে লোনা জলে যে বিপরীত যে পরিজন করে থাকে খাবার সন্ধানের জন্য, তাদেরকে কি বলা হয়, অ্যামফিড্রোমাস। ঠিক আছে, গভীর নামক এক ধরনের যে মাছ আছে তারা কিন্তু এই অ্যামফিড্রোমাস কিন্তু হয়। তারা একবার সমুদ্রের জল, একবার মিঠা জল, একবার মিঠা জল, একবার সমুদ্রের জলে কিন্তু মাইগ্রেট কিন্তু করে থাকে। এবার আসা যাক পোটাড্রোমাস। পোটাড্রোমাস কাদের বলা হচ্ছে, বলছে যেসব মাছ মিঠা জলে বসবাস করে কিন্তু বড় বড় নদীর বহুদূর অতিক্রম করে ডিম পাড়ার জায়গা খোঁজার জন্য এদেরকে কিন্তু কি বলা হচ্ছে, পোটাড্রোমাস কিন্তু বলা আছে। মানে এরা দেখা যাচ্ছে পুকুর খাল বিলে আসে, কিন্তু ডিম পাড়ার জন্য বহু দূরে নদীতে পাড়ি দেয়, এবং সেখানে গিয়ে তারা তাদের ডিম পাড়ার জায়গাটাকে খোঁজে, তাকে বলা আছে পোটাড্রোমাস ফিশ। যেরকম দেখো কার্প জাতীয় মাছ বা ট্রায়াড জাতীয় মাছেরা এটা কি করে থাকে, নর্মাল অবস্থায় কিন্তু খাল বিল পুকুরে কিন্তু থাকে, কিন্তু যখন বাচ্চা পাড়ার সময় দরকার পড়ে তারা কিন্তু বহু কিলোমিটার পাড়ি দিয়েই কিন্তু কি হয়ে যায়, নদীর জলে চলে, এবং নদীর জলে গিয়ে সেখানে গিয়ে তারা কিন্তু হচ্ছে ডিমটা পেড়ে দিয়ে আসে। এবার হচ্ছে দেখ ওসাড্রোমাস। ওসাড্রোমাসে কি হচ্ছে দেখো, এই প্রকৃতির মাছেরা সমুদ্রের জলে বসবাস করে, কিন্তু সমুদ্রের জলে তাদের পরিযান সীমাবদ্ধ থাকায় তাই এদেরকে ওসানোড্রোমাস বলে। মানে এরা সমুদ্রের ভিতরেই কিন্তু থাকছে, তাই এদেরকে ওসানোড্রোমাস বলা হয়। যেরকম দেখো কড, হেরিং, মার্কেল, টোনা ফিশ, এরা কিন্তু হচ্ছে সমুদ্রের বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করে, সেখানে কিন্তু তারা প্রজনন কিন্তু করে থাকে। তাহলে এই ডেফিনেশন গুলো ভালো করে পড়বে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রতি বছর কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, এইবার আসা মাছেদের গ্যাস গ্রন্থি বা যে পটকা আমরা পড়ে থাকি, সেই গ্যাস গ্রন্থি সম্পর্কে আমরা পড়ব। দেখো পটকার দুটো রিজন থেকে, একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে আমরা কি দেখতে পাই না, আমরা রেটিয়া মিরাবিলি দেখতে কিন্তু আমরা পাচ্ছি, সরি গ্যাস গ্ল্যান্ড বা রেড গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, আর একটা আছে রেটিয়া মিরাবিলি পশ্চাৎ প্রকোষ্ঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো রেটিয়া মিরাবিলি, যাকে বিস্ময়কর জালক কিন্তু বলা হয় থাকে, এ কি করে থাকে, এখন এই পটকাকে ঘিরেই কিন্তু এক ধরনের জালক কিন্তু তৈরি কিন্তু করে। আর সেই জালকগুলো কি করে থাকে, হৃৎপিণ্ড থেকে কি হয়ে যায়, হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত এদের পুরো পটকাকে ঘিরে কিন্তু সেই ব্লাডটা সার্কুলেট করতে থাকে, এবং আরেকটা সাইড দিয়ে কিন্তু কি হয়ে যায়, দূষিত রক্তযুক্ত রক্ত সেটা কিন্তু সেই পটকাকে ঘিরে সার্কুলেট করার পর সেইগুলো কি হয়ে যায়, হৃৎপিণ্ডে কিন্তু ব্যাক কিন্তু করে। এবং এই যে দুই ধরনের যে পরিবহন আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে এখানে কিন্তু একটা কাউন্টার কারেন্ট মেকানিজম কিন্তু আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই রেটিয়া মিরাবিলির ভিতরেই কিন্তু ঘটে। ঠিক আছে, এবার আসা যাক রেড গ্ল্যান্ড বা গ্যাস গ্ল্যান্ড। বা এই রেড গ্ল্যান্ড কিন্তু এদের অগ্রপ্রকোষ্ঠে থাকে, যা মাছেদের ভিতরে কি তৈরি করে থাকে, গ্যাস প্রডিউস করে থাকে। কি গ্যাস না, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড নামক গ্যাস উৎপাদন করে থাকে, যার ফলে কি হয়ে যায়, মাছেরা যখন জলের তলায় থাকে খাদ্য শিকার করার সময় তখন কি হয়ে যায়, জলের উপরিতলে ভাসতে। তো এই পটকার অগ্রভাগ এরা কি তৈরি করে থাকে, এই গ্যাসগুলো উৎপাদন করে থাকে, এবং তার ফলে তারা কি হয়ে যায়, যখন রেড গ্ল্যান্ড থেকে যখন এরা গ্যাস প্রডিউস করে থাকে, ঠিক তখনই কি হয়ে যায়, পটকাটা ফুলে ওঠে, আর ঠিক তখনই মাছেরা
জলের তলা থেকে উপরিতলে কিন্তু ভেসে ওঠে। রেড, সেই কারণে রেড গ্ল্যান্ডকে কিন্তু গ্যাস গ্ল্যান্ড কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো কিছু কোশ্চেন সলভ করি আমরা। দেখো মাছেদের যে আঁশের যে ইনফরমেশনটা আমরা দিয়েছিলাম, যে প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড এবং গ্যানয়েড। প্লাকয়েড আঁশ দেখা যাচ্ছে হাঙরের, সাইক্লয়েড দেখো রুই কাতলা, টিনয়েড দেখা হচ্ছে কই, এবং গ্যানয়েড এটি কিন্তু আছে অ্যাক্টিনো পটেরিজ, মাছেদের কিন্তু আঁশ। ঠিক আছে, মাছেদের পটকার কাজ কি? গ্যাস গ্রহণ বা পুনঃশোষণ। ঠিক আছে, শব্দ উৎপাদন করে থাকে। দেখো রেটিয়া মিরাবিলি কিন্তু হচ্ছে সাউন্ড প্রডিউস করে থাকে এবং শোষণে সঙ্গে সম্পর্ক কিন্তু রাখে। তরুণ অস্থিযুক্ত মাছেদের বিজ্ঞানসম্মত নাম, অস্থিযুক্ত মাছেদের বিজ্ঞানসম্মত নাম ভালো করে পড়বা। রেটিয়া মিরাবিলি কি? হ্যাঁ, মাছেদের যুগ্ম ফুলকা যুগ্ম মাছেদের বিজ্ঞানসম্মত নাম কি? এগুলো একটু ভালো করে পড়বে। অসমো রেগুলেশন বলতে কি বোঝ? ঠিক আছে, তাহলে মোটামুটি ন্যাতোস্টোমাটাদের ফার্স্ট ভাগ, পিসিসের মোটামুটি আমরা সব ভাগ এবং সব ধরনের কোশ্চেন সলিউশন করে নিলাম। এইবার আসা যাক আমরা টেট্রাপোডাদের ভাগ আমরা পড়বো। টেট্রাপোডাদের কিন্তু আমরা 4টে ভাগ কিন্তু করেছিলাম। ফার্স্ট হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, দেন রেপটাইলিয়ান্স, দেন হচ্ছে অ্যাভিস, অ্যান্ড লাস্ট আসা যাক ম্যামালিয়ান্স। ঠিক আছে।